তাহলে আমরা ট্যাক্সোনমির প্রথম দিকে কি পড়েছিলাম, যে ট্যাক্সোনমির কিছু ডেফিনেশন বা ট্যাক্সোনমির ব্যাপারটা কি, কোনো একটা অর্গানিজমের স্টাডি কেমন করে করতে হয়, তার প্রসিডিওরস গুলো কি, কি কি কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা অ্যানিমেলের বা একটা নতুন স্পিসিসের স্টাডি করে যাব, সেই জিনিসগুলো পড়েছিলাম। সেইখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে একটা অ্যানিমেলকে খুঁজে বার করলাম, তার মানে খোঁজা হলো। ধরো তুই স্টাডি করতে গিয়ে পেলি, তার ক্যারেক্টার অ্যানালিসিস করতে হবে, তাকে আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসা, তার সাথে সাথে কি বলতো তার ইভলিউশনারি স্টাডি করা, এইগুলো যেমন আমরা করেছি, তার সাথে সাথে কি না, যদি নিউ স্পিসিস হয় তাহলে তার একটা নামকরণ করতে হবে। ঠিক আছে। এখন আমরা জুলজিক্যাল হায়ারার্কিতে দেখেছি যে টোটাল আমাদের যে ক্লাসিফাইং সিস্টেম, সেই ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে কি বলতো তোর ফাইলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই সমস্ত ট্যাক্সন গুলো আছে। তাহলে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য একটা তার নির্দিষ্ট নাম আছে। সেই নামটা হয় তার জেনাস এবং স্পিসিস নাম দিয়ে, এইটুকু আমরা মোটামুটি সবাই জানি যে তার জেনাসের নাম আর স্পিসিসের নাম দিয়ে তার একটা নামকরণ হয়, যেটাকে বলে বাইনোমিনাল নোমেনক্লেচার, যে দুটো ওয়ার্ড দিয়ে তার একটা নামকরণ হয়। তাছাড়াও তার শুধু নিজের এই নাম ছাড়াও তার সে কোন কিংডমের মধ্যে পড়ে, সে কোন ফাইলামের মধ্যে পড়ে, সে কোন ক্লাসের মধ্যে পড়ে, যদি সাব ক্লাস থাকে তাহলে কোন সাব ক্লাসের মধ্যে পড়ে, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে কি নাম আছে। বোঝা গেছে? তাহলে এই সমস্ত জুলজিক্যাল ক্লাসিফাইং সিস্টেমে যে যত সমস্ত ট্যাক্সন আছে, সেই সমস্ত ট্যাক্সনের নামকরণ করা, এবং তার সাথে সাথে যত সমস্ত স্পিসিস আছে সেই সমস্ত স্পিসিসের নামকরণ করা, প্রত্যেকটা অ্যানিমেলের একটা নামকরণ করা, এই যে সিস্টেম, সেটাকে বলা হয় কিনা জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে আহ, ধর অ্যানিমেল, সমস্ত অ্যানিমেল নিয়ে স্টাডি, সেটা তো আজকে নয়, অনেকদিন আগে থেকে সমস্ত অ্যানিমেল নিয়ে স্টাডি করা শুরু হয়েছে। বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিজ্ঞানী সে অ্যানিমেল নিয়ে স্টাডি করে যাচ্ছেন, এবং ওনারা বিভিন্ন অ্যানিমেলের বিভিন্ন রকম নামকরণ করে যাচ্ছেন। এরপরে সমস্যা হলো যেটা, যে ঠিক আছে মনে কর প্যারিসে কোনো একজন বিজ্ঞানী একটা অ্যানিমেলের একটা নামকরণ করলো, আর ইন্ডিয়াতে অন্য কোনো একজন বিজ্ঞানী সেই অ্যানিমেলেরই অন্য একটা নামকরণ করলো। বা হয়তো কি বললো তোর দেখা, তাহলে কি দেখা যাবে না, আমরা কোনো একটা অ্যানিমেলকে যে নামে চিনি, অন্য দেশের লোক, বিভিন্ন দেশের লোক বিভিন্ন নামে একটা অ্যানিমেলকে চিনে। তাহলে সবার কাছে যখন একটা অ্যানিমেলকে রিকগনিশন করা বা তার কোনো ইম্পর্টেন্স, তার কোনো খারাপ দিক বা ভালো দিক যদি যদি জানাতে হয় অল ওভার ওয়ার্ল্ডকে, তাহলে তখন সেটা খুব সমস্যাজনক। আমরা একটা অ্যানিমেলের ডেসক্রিপশন পাঠালাম, সেটা অন্য দেশের লোক বুঝতেই পারবে না যে আসলে কোন অ্যানিমেলটাকে বলা হচ্ছে। তাহলে এই যে একটা প্রবলেম, যে একটা নির্দিষ্ট নাম যদি না হয় তাহলে কিন্তু খুব সমস্যা, তাহলে কিন্তু খুব সমস্যা। তাহলে আস্তে আস্তে কি হলো না, একটা নামকরণ, নামকরণটাকে ইউনিভার্সাল করার খুব প্রয়োজন হলো। তাহলে সমস্ত পৃথিবীতে যত সমস্ত অর্গানিজম বা যত সমস্ত অ্যানিমেল আছে তাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড, একটা সমস্ত দেশের অ্যাকসেপ্টেবল একটা নাম দেওয়া খুব জরুরি, যাতে তাকে সবাই বুঝতে পারে, প্রত্যেকটা দেশের মানুষ। তো তার জন্য আমাদের যে রুলস অফ নোমেনক্লেচার বানানো হয়েছিল, সেই রুলস অফ নোমেনক্লেচারকেই বলা হয় কি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজিএন। তাহলে এটা একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনভেনশন অফ জুলজি, জুলজির একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনভেনশন, যেখানে কি করা যায় না, যেখানে সমস্ত অ্যানিমেলের একটা ফর্মাল সায়েন্টিফিক নামকরণ করা হয়েছে, এবং সেই নামকরণের জন্য প্রয়োজনীয় রুলস রেগুলেশনস। তাহলে একটা সিস্টেম তৈরি হচ্ছে, সমস্ত দেশ জুড়ে সমস্ত বিজ্ঞানীরা নামকরণ করবে, তার একটা সিস্টেম তৈরি হচ্ছে, তাহলে তার কিছু রুলস রেগুলেশন থাকা জরুরি। তাছাড়া এই দেশের মানুষ অন্য একরকম করে নাম করবে, অন্য দেশের মানুষ অন্যরকম ভাবে নামকরণ করবে। তাহলে যখন নামকরণটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেড নামকরণ হচ্ছে, তখন তার কিছু রুলস রেগুলেশন থাকা দরকার। বিভিন্ন রকম সমস্যা তাছাড়া আসবে, কারণ নামকরণ তো হয়ে আসছে অনেক অনেক দিন আগের থেকেই মানুষ বিভিন্ন অ্যানিমালকে বিভিন্ন নামকরণ করে আসছে। তাহলে আলটিমেটলি আমরা মনে কর দেখা গেল যে একটা নাম, একটা অ্যানিমালকে দুটো হয়তো 10 জন দেশের 10 জন বিজ্ঞানী আলাদা আলাদা নামকরণ করেছে, এখন কোনটাকে অ্যাকসেপ্ট করা হবে, এই সমস্ত বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। তাহলে সেই জন্য কি করা হলো না, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার তৈরি করা হলো। সেই ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ওরা 90টা আর্টিকেল, 18টা চ্যাপ্টার আর 6টা প্রিন্সিপাল সহ একটা বড় সড়ো
ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেডএন বা রুলস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার তৈরি করলো। যেমন আমাদের দেশের আইন ব্যবস্থা আছে, প্রত্যেকটা দেশেরই যেমন নিজস্ব একটা সংবিধান, রুলস রেগুলেশনস আছে, সেই অনুযায়ী সেই দেশের সমস্ত নাগরিককে চলতে হয়। সেই রকম যারা ট্যাক্সোনমিস্ট বা যারা জুলজিস্ট, তাদেরকেও এই সমস্ত রুলস রেগুলেশন মেনে নামকরণ করতে হবে। তাহলে এই আইসিজেডএন একটা সংস্থা, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এবং এদের যে দেওয়া যে কি বলতো রুলস রেগুলেশন, সেটাকে বলা হয় কি বলতো, সেটাকে বলা হয় কি আইসিজেড, সেটাও আইসিজেডএন। সেটা আইসিজেডএন এর একটা কমিশন, একটা আইসিজেডএন এর কোড। কোডগুলোকে বলা হয়, বা কোড যেখানে আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োলজিক্যাল সায়েন্সেস, আইইউবিএস, এরা এই আইসিজেডএন সংস্থাটাকে তৈরি করেছে। আইসিজেডএন কমিশন ইজ পাওয়ার্ড বাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োলজিক্যাল সায়েন্সেস। এবারে এই আইসিজেডএন এর মধ্যে কি আছে না, 6টা প্রিন্সিপাল আছে, 18টা চ্যাপ্টারে ভাগ করে টোটাল 90টা আর্টিকেল আছে। ঠিক আছে, 90টা আর্টিকেল, আমাদের যেমন ভারতীয় সংবিধানের অনেক অনেক আর্টিকেল আছে, সেরকম 90টা এখানে আর্টিকেল আছে। এরপরে আমাদেরকে এই সমস্ত আর্টিকেল পড়তে হবে। তাহলে ট্যাক্সোনমিস্ট যারা, তাদের কাজ হচ্ছে কিনা সমস্ত অ্যানিমাল ডিসকভারি করা, সেই সমস্ত অ্যানিমালদের ক্যারেক্টারাইজেশন করা, তাদের নামকরণ করা ইত্যাদি ট্যাক্সোনমিস্টদের কাজ। যারা মলিকুলার বায়োলজিস্ট তারা এইসব কাজ করে না, যারা অন্য কোনো বায়োকেমিস্ট তারা এই সমস্ত কাজ করে না, যারা জেনেটিসিস্ট তারা এইসব কাজ করে না। তাহলে যারা ট্যাক্সোনমিস্ট, তারা এই সমস্ত রুলস রেগুলেশন আইসিসিডেন্টে বেশি ভালো জানে, তাদেরকে পড়তে। এবারে স্বাভাবিক, কারো পক্ষে সমস্ত জুলজি জানা সম্ভব নয়। ওই জন্য আমরা মাস্টার ডিগ্রির পরেই দেখবো আমাদের একটা ভাগ হয়ে যাবো, আমাদের কি হয়ে যাবে না, আমাদের স্পেশাল পেপার হয়ে যাবে, যে এক একজন এক একটা পার্টিকুলার ডোমেনে এক্সপার্টাইজ করবে। কেউ হয়তো মলিকুলার বায়োলজি নিয়ে কেউ পড়বে, কেউ জেনেটিক্স নিয়ে পড়বে, কেউ হয়তো সেল বায়োলজি নিয়ে পড়বে, কেউ ইমিউনোলজি পড়বে, কেউ ইভলিউশন নিয়ে, কেউ ইকোলজি নিয়ে, কেউ ফিশারি নিয়ে, বিভিন্ন রকমের, কেউ প্যারাসাইটোলজি নিয়ে, এরকম বিভিন্ন কেউ তার সাথে সাথে কেউ হয়তো এন্টোমোলজি নিয়ে, কেউ অ্যানিমাল ট্যাক্সোনমি নিয়ে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেনে সবাই এক্সপার্টাইজ করতে যায়। তো তাহলে আমরা যারা নর্মাল জুলজিস্ট, আমরা কি, আমরা জুলজি সম্পর্কে জানার চেষ্টা করছি, তাহলে আমরা কিছু তো রুল আমাদেরকে জানতেই হবে। যেমন আমাদের প্রত্যেকটা নাগরিকই দেশের, আমাদের ভারতের কিছু না কিছু রুলস আমরা, রেগুলেশনস আমরা জানি। যারা উকিল তারা আরো বেশি জানে। উকিলদের মধ্যে আবার যারা যে সাবজেক্টে যারা এক্সপার্ট, কেউ সিভিল লয়ার, কেউ ক্রিমিনাল লয়ার, যে যেদিকে এক্সপার্ট সে সেই দিকটা বেশি জানে। সেরকম কোনো উকিলের পক্ষে যেমন গোটা সমস্ত আইন মনে রাখা সম্ভব নয়, সেরকম আমাদেরও এই 90টা আর্টিকেল মনে রাখা সম্ভব নয়। তার মধ্যে যেগুলো খুব কমন, যেগুলো খুব জেনারেল, আমরা সেগুলো মনে রাখবো। বাকি ট্যাক্সোনমিস্ট যারা, তারা পড়বে সবকিছু, যে যখন প্রয়োজন হোক সেই সময় রুল নোমেনক্লেচার উল্টিয়ে দেখতে হবে কি লেখা আছে, তাহলে হবে। এখন আপাতত কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। তারপরে আমরা কিছু জিনিস আমাদের মনে থেকে যায়, কিছু জিনিস আমরা ভুলে যাই। আবার যখন প্রয়োজন হবে তখন খাতা খুলে দেখতে হবে। যদি তোদের মধ্যে মনে কর কেউ ট্যাক্সোনমিস্ট হচ্ছে, মনে কর কেউ এন্টোমোলজি নিয়ে পড়াশোনা করলি, ধর দেখা গেলো যে এন্টোমোলজি নিয়ে কেউ পড়াশোনা করলি, দিয়ে সে কাজ হিসেবে বেছে নিলি কেন, এত এত যে ইনসেক্ট আছে, এখনো তো অনেক ইনসেক্ট আছে যাদেরকে আমরা এখনো চিনি না, যাদের নামই জানি না। তাই নতুন ইনসেক্ট খুঁজে বার করা এবং তাকে এই জুলজিক্যাল সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এইটা যদি কেউ কাজ করেন মানে হিসেবে বেছে নিস, বা মনে কর কেউ আরো অন্য ফাইল, আমার কোনো অ্যানিমাল নিয়ে যদি কেউ কাজ করে, যেমন আমি কলেজে বলেছিলাম বোধহয় যে আমি আমার ল্যাবেরই একজন স্কলার দাদা, তাকে দেখলাম যে নিমাটিয়া বলে একটা নতুন ফাইলাম নিয়ে কাজ করতে। নিমাটোডা যেমন, সেই নিমাটোডারই পাশাপাশি নিমাটিয়া বলে একটা নতুন ফাইলাম নিয়ে কাজ করতে, যে ফাইলাম আমরা জানি নি, তোরা হয়তো অনেকেই নামটা প্রথম শুনলি, নিমাটিয়া বলে একটা ফাইলাম আছে। খুব মাইনর ফাইলাম, মানে একদমই খুব বেশি অর্গানিজম নেই, অল ওভার ওয়ার্ল্ড হয়তো সামান্য কয়েকটা স্পিসিস এখনো পর্যন্ত ডিসকভারি হয়েছে। তাহলে প্রচুর ট্যাক্সোনমিস্ট আছে কিন্তু যারা এই নিমাটিয়ার নতুন স্পিসিসকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে তারা পড়বে, তারা যখন নামকরণ কোনো একটা অ্যানিমেলকে খুঁজে বার করবে, তখন তার নামকরণের যে কি প্রসিডিওর, যখন তাকে নামকরণ করতে যাবে তখন তারা ভালো করে আইসিজিএন পড়বে, দিয়ে নামকরণ করবে, পড়ে নেবে তখন। তাহলে এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে সব মনে রাখতে হবে কেমন নয়, তার মধ্যেও আমাদেরকে জিনিসটা জানিয়ে রাখতে হবে। তাহলে এরপর আমরা একটু হিস্ট্রিতে আসি, যে এই নোমেনক্লেচারের হিস্ট্রিটা কি, কিভাবে নোমেনক্লেচারের এই আইসিজিএন এস্টাবলিশড হলো, কিভাবে আইসিজিএন আসলো, সেই ব্যাপারটা একটু যদি দেখি, তাহলে দেখ পরপর স্টেপ বাই স্টেপ আমরা যদি ব্যাপারটা দেখি, যে 1735 সাল, এই সালগুলো ইম্পর্টেন্ট। 1735 এখানে লিনিয়াস সিস্টেম এন্ড ন্যাচুরি বলে একটা বই পাবলিশ করেছিলেন প্রথম। তাহলে 1735-এর আগেও প্রচুর মানুষ বা প্রচুর ট্যাক্সোনমিস্ট, তারা বিভিন্ন অ্যানিমাল নিয়ে স্টাডি করছেন, তাদেরকে ডিসকভারি করছেন, তাদেরকে ক্যারেক্টারাইজেশন করছেন এবং তাদের নামকরণ করছেন।
ঠিক আছে, তাহলে 1735 সিস্টেমা নেচুরি পাবলিশ করলেন লিনিয়াস। সেই সিস্টেমা নেচুরি রিটেন দ্য এডিশন পাবলিশ হলো 1758-এ। ঠিক আছে, তাহলে এই সিস্টেমা নেচুরিতে লিনিয়াস প্রথম নোমেনক্লেচারের রুল মানে কেমন করে নামকরণ করা হবে সেই সংক্রান্ত কিছু জিনিস বলেছিলেন। পরবর্তীকালে 1843-তে 1839 থেকে 1843 এই সময় স্ট্রিকল্যান্ড কোড বলে একটা কি বলে তোর কিছু স্ট্রিকল্যান্ড বলে একজন ট্যাক্সোনমিস্ট, ওনার আন্ডারে স্ট্রিকল্যান্ড কোড বলে একটা কিছু জুলজিক্যাল নোমেনক্লেচারের রুলস তৈরি করছিলেন, যে কেমন করে নামকরণ করা যেতে পারে। যারা প্রথম কিছু ফর্মাল রুলস বানাইছিলেন, যেটাকে বলা হয় স্ট্রিকল্যান্ড কোড। স্ট্রিকল্যান্ড বলে একজন ট্যাক্সোনমিস্টের ওনার তত্ত্বাবধানে হচ্ছিল, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ছিল না, যেটা শুধুমাত্র ব্রিটিশ অ্যাসোসিয়েশন, যারা ন্যাশনাল ন্যাশনাল ব্রিটিশ অ্যাসোসিয়েশন মানে ব্রিটিশদের নিজেরা, ওরা নিজেরা ওদের সায়েন্সের অ্যাডভান্সমেন্টের জন্য ওরা জুলজিক্যাল নোমেনক্লেচারের কিছু রুলস রেগুলেশন বানাইছিল, এবং এইখানেই প্রথম প্রিন্সিপাল অফ প্রায়োরিটিটা ইন্ট্রোডিউসড হয়েছিল স্ট্রিকল্যান্ড কোডে, যেটা কিন্তু ব্রিটিশ অ্যাসোসিয়েশন যেটাকে অ্যাডপ্টেড করেছিলেন করেছিল, তখন সেটা কিন্তু ন্যাশনাল ছিল, ব্রিটিশদের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ছিল না। তো তারপরে তাহলে সিস্টেম ম্যাচুরিতেও কিছু রুলস রেগুলেশন বলা আছে। স্ট্রিকল্যান্ড কোড যখন ব্রিটিশরা পাবলিশ করলো, ওরাও কিছু রুল রেগুলেশনের কথা বললো। ঠিক আছে, তো ব্যাপারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তখনও হয়নি। 1889-এ ফার্স্ট ইন্টারন্যাশনাল কংগ্রেস হলো, জুলজিক্যাল অধিবেশন বা জুলজিক্যাল ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুলজি হলো। সমস্ত দেশের জুলজিস্ট তারা সবাই প্যারিসের মস্কোতে, যতটা সম্ভব প্যারিসের মস্কোতে তারা সবাই একত্রিত হলো, এবং প্রথম একটা ইন্টারন্যাশনাল কংগ্রেস হয়েছিল, যেখানে প্রথম প্রপোজাল দেওয়া হলো যে একটা রুলস রেগুলেশন জুলজিক্যাল নোমেনক্লেচারের হওয়া খুব জরুরি, এবং ইন্টারন্যাশনাল যেটা হবে প্রপোজ এ কোড অফ রুল ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা যে একটা রুল রেগুলেশন একটা কোড হওয়া দরকার। এইটা প্রথম ফার্স্ট ইন্টারন্যাশনাল কংগ্রেসে এই ব্যাপারটা প্রথম উঠে আসলো। দিয়ে 1895-এ আইসিজেডএন প্রতিষ্ঠা হলো। তখন যারা সবাই ছিল, তখন যারা সবাই ছিল আইইউবিএস এর আন্ডার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োলজিক্যাল সায়েন্সেস। সেই আইইউবিএস কি করলো, আইইউবিএস এর এই একটা উইং কি করলো না, আইসিজেডএন নামে একটা কমিশন তৈরি করলো, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যাদের কাজ হচ্ছে কিনা এই সমস্ত রুলস রেগুলেশনস এইগুলো সব তৈরি করা। তাহলে 1895-এ এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার কমিশন তৈরি হলো। তারপরে 1901 থেকে 1905 এই সময় কি একটা গোটা ব্যাপারটাকে ইন্টারন্যাশনাল করার একটা প্রচেষ্টা চললো, এবং ফিফথ ইন্টারন্যাশনাল জুলজিক্যাল কংগ্রেস যেটা বার্লিনে হয়েছিল, সেখানে প্রথম ইন্টারন্যাশনাল কোডটাকে অ্যাডপ্ট করা হলো, যা কিছু হয়েছিল সেটাকে প্রথম অ্যাডপ্টেড করা হলো, এবং সেটাকে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার হিসেবে তকমা দেওয়া হলো, যে এই যে কিছু রুলস রেগুলেশন তৈরি হচ্ছে বা আইসিজেডএন যেটা বানাচ্ছে, সেইটা একটা ইন্টারন্যাশনাল জিনিস হবে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত দেশ সেটাকে অ্যাকসেপ্ট করবে। এই ইন্টারন্যাশনাল তকমাটা হলো কখন না, এই 1905-এ ফিফথ ইন্টারন্যাশনাল জুলজিক্যাল কংগ্রেসে, এবং তখনই ঠিক করা হলো যে এর স্টার্টিং পয়েন্ট হবে 1 জানুয়ারি 1758 সিস্টেম ন্যাচুরি 10th এডিশন পাবলিশনের ডেট থেকে। অর্থাৎ এই যে আইসিজেডএন যে সমস্ত রুলসগুলোকে ফলো করবে বা বলবে, সেই সমস্ত রুল নিয়ে কোন নামটা থাকবে, আর কোন নামটা নতুন করে করতে হবে, সেই ব্যাপারটা লাগু হবে কোথা থেকে না, 1 জানুয়ারি থেকে। যে 1 জানুয়ারি 1758 তার আগে যে সমস্ত নামকরণ করা হয়েছে সেইগুলোকে ধরা হবে না, তারপরে যত সমস্ত নামকরণ করা হয়েছে তারা যদি সমস্ত রুলস ফলো করে, নামকরণ করেছে আগেই কিন্তু দেখা গেল সেটা জুলজিক্যাল নোমেনক্লেচারের রুল ফলো করেই হয়েছে, তাহলে কিন্তু, কারণ তখন সিস্টেম ন্যাচুরি সবাই পড়ছে, সেখানে রুলস রেগুলেশন সম্পর্কে কিছু কথা হলেও বলা আছে, তাহলে সিস্টেম ন্যাচুরি আর স্ট্রিকল্যান্ড কোড এই সমস্তগুলোও তো, এরাও তো, এদের কন্ট্রিবিউশন তো আছে আইসিজেডএন তৈরিতে। যারা আইসিজেডএন তৈরি করছে তারা সিস্টেম ন্যাচুরি স্ট্রিকল্যান্ড কোড এই সবগুলোকে ফলো করছে, তাহলে তখন সিস্টেম 1758-এর ওই জন্য 1758-এর থেকে যারা যে সমস্ত নামকরণ সেইগুলোকে রাখা হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট যে কখন থেকে লাগু হবে, কোন সময় থেকে আইসিজেডএন এর রুলস রেগুলেশন চালু হবে, বা কোন সময় থেকে নামকরণগুলোকে আমরা সিস্টেমের মধ্যে রাখবো, সেই স্টার্টিং পয়েন্টটা ডিসাইডেড হয়েছে কিন্তু এই 1905-এর ফিফথ জুলজিক্যাল ইন্টারন্যাশনাল কংগ্রেসে। তারপরে 1958 15th ইন্টারন্যাশনাল কংগ্রেস এট লন্ডন, এখানে কিছুটা মডিফাই করা হয়েছে জুলজিক্যাল নোমেনক্লেচারের আইসিজেডএন, এবং প্রথম পাবলিকেশন করা হলো, ফার্স্ট পাবলিকেশন 1961, ফার্স্ট এডিশন অফ আইসিজেডএন পাবলিশড হলো।
তারপরে এইখানটা সেকেন্ড এডিশনের কাছে অনেকে বলে 1964-এ, অনেক জায়গায় লেখা আছে 1964-এ, ওই যে সামান্য একটু কারেকশন হয়েছিল সেটাকেও অনেকে সেকেন্ড এডিশন বলে। আবার 1974-এ প্রপারে আরো কিছু কারেকশন হয়ে পরে মেন সেকেন্ড এডিশন পাবলিশ হয়েছে 1974-এ। তারপরে 1985-এ আরো কিছু কারেকশন হয়ে থার্ড এডিশন পাবলিশ হয়েছে। 1999-এ আরো কিছু কারেকশন হয়ে ফোর্থ এডিশন পাবলিশ হয়েছে। এবং 2008-এ জু ব্যাংক, যেখানে অনলাইন রেজিস্ট্রি অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যে যত সমস্ত নোমেনক্লেচার নামকরণ হচ্ছে সেগুলোকে সব অনলাইনে রেজিস্ট্রেশন করানো হয়েছে জু ব্যাংক তৈরি করে, সেটা হয়েছে 2008-এ। তাহলে এই হচ্ছে আমাদের জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেডএন কিভাবে এসছে, কিভাবে জুলজিক্যাল নোমেনক্লেচারের রুলস রেগুলেশন তৈরি হয়েছে, কোন মোটামুটি এর মাঝেও আরো অনেক অধিবেশন, অনেক সামিট আছে, কিন্তু তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি, যেগুলোতে মোটামুটি আইসিজেডএন এর সম্পর্কিত কিছু কাজ হয়েছে, সেই সমস্তগুলোকে এখানে দেওয়া আছে। বোঝা গেছে কি? তাহলে আমরা এরপরে আস্তে আস্তে ভিতরে ঢুকবো, দেখবো যে আমাদের এই আইসিজেডএন এর মধ্যে 6টা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন, প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট রিভাইজার, প্রিন্সিপাল অফ হোমোনিমি এবং প্রিন্সিপাল অফ টাইপিফিকেশন। আমরা দেখবো যে এই 6টা প্রিন্সিপাল আছে, তার সাথে 90টা আর্টিকেল আছে। এই এরাও কোনো না কোনো আর্টিকেলের মধ্যেই আছে। যেমন প্রিন্সিপাল অফ প্রায়োরিটি হচ্ছে আর্টিকেল 23, সেরকম কোনো না কোনো আর্টিকেলের মধ্যেই এই সবগুলো আছে। তো তার মধ্যে এই 6টা প্রিন্সিপাল আছে, ঠিক আছে। আর 90টা আর্টিকেল আছে, যেগুলো 18টা চ্যাপ্টারে ভাগ করেছে। তাহলে মেনলি আমরা দেখবো যে আর্টিকেল ওয়াইজ আমরা গোটা ব্যাপারটাকে পড়বো, যে আমাদের টোটাল 90টা আর্টিকেল আছে, যেগুলোকে 18টা চ্যাপ্টারে ভাগ করা আছে। কোনো চ্যাপ্টারে 3টা আর্টিকেল, কোনো চ্যাপ্টারে 5টা আর্টিকেল, কোনো চ্যাপ্টারে 7টা আর্টিকেল, এইভাবে আর্টিকেলে ভাগ করা আছে। এই প্রিন্সিপালস গুলো আমরা রুলস রেগুলেশন গুলো পড়া হয়ে যাওয়ার পরে শেষে আমরা পড়বো, ঠিক আছে। এরপরে 18টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে জুলজিক্যাল নোমেনক্লেচার সম্পর্কে বলা হয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য সায়েন্টিফিক নেম অফ অ্যানিমালস, যে সায়েন্টিফিক নেমে কতগুলো ওয়ার্ড থাকবে সেই নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে বলা হয়েছে। ক্রাইটেরিয়া অফ পাবলিকেশন, যে একটা নামকরণ যে করা হলো সেইটাকে তো পাবলিশ করতে হবে, সমস্ত দুনিয়ার সামনে, পৃথিবীর সামনে নিয়ে আসতে হবে, তো পাবলিশ করতে হবে। তাহলে সেই পাবলিকেশনের যে কি কি ক্রাইটেরিয়া, কি কি রেগুলেশনস, রুলস, সেই সমস্ত সম্পর্কে বলা আছে কি না আর্টিকেল চ্যাপ্টার 3-তে। ক্রাইটেরিয়া অফ অ্যাভেলেবিলিটি, যে নামকরণের অ্যাভেলেবিলিটি, কোন নামটা ভ্যালিড নাম, কোনটা ইনভ্যালিড নাম, এই রিলেটেড সমস্ত কিছু বলা আছে চ্যাপ্টার 4-এ। ডেট অফ পাবলিকেশন কোনটা হবে সেই রিলেটেড কিছু রুল রেগুলেশন আছে, সেই সমস্ত কিছু বলা আছে কোথায় না চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 6-এ আছে ভ্যালিডিটি অফ নেমস অ্যান্ড নোমেনক্লেচার অ্যাক্টস, যত সমস্ত নোমেনক্লেচার অ্যাক্টস আছে বা নামকরণের হোমোনিমি সিনোনিমি ব্যাপারগুলো আমরা পড়বো, তার কিছু ভ্যালিডিটি নিয়ে এই চ্যাপ্টার 6-এ বলা আছে। ফরমেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ নেমস, যে নামকরণটা যে তৈরি, নামটা যে তৈরি হবে তার ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড, লেটার, এই সমস্ত ফরমেশন কিছু, সেই সমস্ত সিস্টেম সম্পর্কে বলা আছে চ্যাপ্টার 7-এ। ফ্যামিলি গ্রুপের নাম, তাদের ফ্যামিলি গ্রুপ বা যে টেক্সা, ফ্যামিলিও তো একটা টেক্সা, জেনাস, জেনাসের উপরে যে ফ্যামিলি আছে তার নামকরণ কিরকম হবে, তার জন্য কি কি সিস্টেম আছে সেই সম্পর্কে বলা আছে চ্যাপ্টার 8-এ। জেনাস নামের সিস্টেম সম্পর্কে চ্যাপ্টার 9-এ বলা আছে। স্পিসিস নামের সিস্টেম সম্পর্কে চ্যাপ্টার 10-এ বলা আছে। 11-এ বলা আছে অথারশিপ নিয়ে, যে কে অথার হবে, সেই অথারশিপের অথার নাম ফার্ম গুলো কেমন ভাবে লেখা হবে ইত্যাদি ইত্যাদি, সেই সম্পর্কে নিয়ে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 12-এ হোমোনিমি সম্পর্কে বলা আছে। চ্যাপ্টার 13-এ তো টাইপ কনসেপ্ট, আমরা যে পড়েছি টাইপ স্পেসিমেন, যে একটা জুলজিকের নতুন একটা স্পিসিস ডিসকভারির সময় যে একটা টাইপ স্পেসিমেন জমা দিতে হয়, সেই সম্পর্কে বলা আছে কোথায় না চ্যাপ্টার 13-এ। চ্যাপ্টার 4-এ টাইপস ইন ফ্যামিলি গ্রুপ, ফ্যামিলি গ্রুপের জন্য যে সমস্ত টাইপ স্পেসিমেন গুলো জমা দিতে হবে তাদের কি সিস্টেম। টাইপ স্পেসিমেন জেনাস গ্রুপের জন্য চ্যাপ্টার 15-এ, আর টাইপ স্পেসিমেন স্পিসিস গ্রুপের জন্য চ্যাপ্টার 15-এ, চ্যাপ্টার 16-এ এটাতে। 17-এ ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার সম্পর্কে বলা আছে। 18-এ রেগুলেশনস গভর্নিং দিস কোড, এই কোডটাকে অ্যাপ্লাই করার জন্য বা এর যে গভর্নিং, তার যে রেগুলেশনস, সেই সম্পর্কে চ্যাপ্টার 18-এ বলা আছে। তাহলে টোটাল 18টা চ্যাপ্টার, তার মধ্যে কতগুলো আর্টিকেল আছে আমাদের, এই 90টা আর্টিকেল আছে এই 18টা চ্যাপ্টারের মধ্যে। এরপর আমরা এক একটা আর্টিকেল ধরে ধরে, চ্যাপ্টার ওয়াইজ এক একটা আর্টিকেল ধরে ধরে একটু পড়ব। তার আগে এই যে জুলজিক্যাল নোমেনক্লেচারের একটা আমাদের এটা তো একটা সংবিধানের মতন রুলস, তাহলে এরও একটা প্রিএমবেল আছে।
এর কিছু অবজেক্টিভস আছে, এর কিছু এসেন্সিয়াল ফিচার্স আছে। প্রিএম্বলটা কি? দ্য ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ ইন্টেন্ডেড টু প্রমোট স্টেবিলিটি অ্যান্ড ইউনিভার্সালিটি ইন দ্য সায়েন্টিফিক নেমস অফ অ্যানিমালস হোয়াইল অ্যালাউং দ্য ফ্রিডম অফ ট্যাক্সোনমিক জাজমেন্ট। তাহলে একটা যত সমস্ত আমাদের অ্যানিমেলের যে এই যে জুলজিক্যাল যে নোমেনক্লেচার, সমস্ত অ্যানিমেলের নামকরণ, তাকে একটা স্টেবল এবং ইউনিভার্সাল নামকরণ সিস্টেমে, সায়েন্টিফিক নামকরণ সিস্টেমে নিয়ে আসতে হবে। এটাই আমাদের প্রিএম্বল, জুলজিক্যাল নোমেনক্লেচারের প্রিএম্বল। অবজেক্টিভটা কি? ওই একই, ইউনিক এবং ডিস্টিংক্ট একটা নামকরণ করা। যে নামকরণটা করা হবে প্রত্যেকটা ট্যাক্সার, সেটা লোয়ার ট্যাক্সা হোক, সেটা হায়ার ট্যাক্সা হোক, সেটা জেনাস হোক, স্পিসিস হোক, সেটা ক্লাসের নাম হোক, যাই হোক, সেই নামটাকে একটা ইউনিক এবং ডিস্টিংক্ট নেম, সেই তার একটা নামকরণ করাটাই হচ্ছে এই আইসিজেডএন এর মেন অবজেক্টিভ। এর এসেন্সিয়াল ফিচার্স গুলো কি কি? না, নামকরণ যেটা হবে সেইটা অবশ্যই স্টেবল নামকরণ, যে নামকরণটা খুব সহজেই চেঞ্জ হবে না, চেঞ্জ হয় না এমনটা নয়, কিন্তু ফ্রিকোয়েন্টলি যে চেঞ্জ হবে, যে আজকে একটা নাম সেটা চেঞ্জ হয়ে গেলো, এরকম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে কেমনটা না, তার একটা স্টেবিলিটি দেবে। নেম অফ অ্যান animal should be stable because the names of animal would be lose marks of their usefulness if their names are changed frequently or arbitrarily। যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, আজকে এক নাম 10 বছর পরে আবার চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে তার ব্যবহারটা কিন্তু কমে যাবে, ইফেক্ট পড়বে তার ব্যবহারে। সেই জন্য নামকরণটা স্টেবল হওয়া খুব ইম্পর্ট্যান্ট। তাহলে স্টেবিলিটি একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স জুলজিক্যাল নোমেনক্লেচারের, যে নামকরণটা একটা স্টেবল নামকরণ হতে হবে, ইউনিক হতে হবে। এই যে আমাদের যে ক্লাসিফিকেশন সিস্টেম বা আমাদের যে নোমেনক্লেচার সিস্টেম, সেটা সমস্ত আরো যত সমস্ত সিস্টেম থেকে একটা ইউনিকনেস থাকবে তার মধ্যে। ক্লাসিফিকেশন, এই যে ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, এভরি নেম হ্যাজ টু বি ইউনিক, প্রত্যেকটা নামকে ইউনিক হতে হবে, বিকজ ইট ইজ দ্য কি টু দ্য এন্টায়ার লিটারেচার রিলেটেড টু স্পিসিস অর হায়ার ট্যাক্সন। তাহলে এই যে নামটা, এই নামটা ধরে আমরা সবাইকে তাদেরকে জানবো না, তাদেরকে সম্পর্কে বুঝবো, পড়বো। তাহলে গোটা স্টাডিটার একটা নামটাই মেন একটা জিনিস, মেন কি, তার জন্য এটাকে ইউনিক হতে হবে। ইউনিভার্সালিটি, zoological nomenclature had adopted various proposals by international agreement. A single language and a single set of name of an animal to be used on a ওয়ার্ল্ড ওয়াইড বেসিস। তাহলে এই নামকরণটা ইউনিভার্সাল হতে হবে। যে নামকরণটা করা হচ্ছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা দেশ, সমস্ত দেশের মানুষ, সমস্ত ভাষার মানুষ, তারা সবাই কিন্তু সেই নামকরণটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটা ইউনিভার্সাল না হোক, একটা সায়েন্টিফিক নেম সেটা ইউনিভার্সাল হবে। আনএম্বিগুয়াস, জুলজিক্যাল নোমেনক্লেচার মাস্ট বি আনএম্বিগুয়াস, মানে একটা নাম একটা অ্যানিমেলের জন্যই অ্যাপ্লাই হবে, কখনোই দ্বৈত নেচার থাকবে না, অ্যাম্বিগুইটি থাকবে না, যে তাই তো একটা নাম, এটা এই অ্যানিমেলের নাম, অন্য অ্যানিমেলের নাম, এরকম ব্যাপারটা হবে না। বা দুটো নাম, একটা সেম নাম দুটো অ্যানিমেলের, বা দুটো অ্যানিমেলের সেম নাম, কোনো এরকম হবে না, আনএম্বিগুয়াস হবে, অর্থাৎ একটা অ্যানিমেল পার্টিকুলার, একটা স্পিসিস, তার একটা সিঙ্গেল নেম। তাহলে এই সমস্তগুলো হচ্ছে এসেন্সিয়াল ফিচার্স অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এরপরে আমরা এই যে এখানে আর্টিকেল 1 থেকে 9টা দেখানো আছে, যে আর্টিকেল চ্যাপ্টার 1 এর মধ্যে আর্টিকেল 1 থেকে 3 আছে, চ্যাপ্টার 2 এর মধ্যে আর্টিকেল 4 থেকে 6 আছে, আর চ্যাপ্টার 3 এর মধ্যে আর্টিকেল 7 থেকে 9 আছে। তাহলে এইভাবে এটা দেখানো আছে, জাস্ট এটা বোঝানোর জন্য যে চ্যাপ্টার ওয়াইজ কিভাবে আর্টিকেলগুলোকে ভাগ করা আছে। চ্যাপ্টার 1-এ 3টে আর্টিকেল দেখতে পাচ্ছি, চ্যাপ্টার 2-তে 3টে আর্টিকেল, চ্যাপ্টার 3-তে আবার 3টে আর্টিকেল। তাহলে চ্যাপ্টার 1 যেমন জুলজিক্যাল নোমেনক্লেচার সম্পর্কে বলে, তার মধ্যে আর্টিকেল 1 ডেফিনেশন অ্যান্ড স্কোপ নিয়ে, আর্টিকেল 2 অ্যাডমিসিবিলিটি অ্যান্ড সার্টেন নেমস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার নিয়ে, স্টার্টিং পয়েন্ট নিয়ে আর্টিকেল 3-তে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ এবং আর্টিকেল ওয়াইজ সমস্ত নোমেনক্লেচারটাকে সাজানো আছে। তাহলে এরপর আমরা এক এক করে দেখব। চ্যাপ্টার 1 জুলজিক্যাল নোমেনক্লেচার নিয়ে বলা আছে, তার মধ্যে আর 3টে আর্টিকেল দেখলাম। আর্টিকেল 1 কি বলছে? না, ডেফিনেশন মেনলি, যে জুলজিক্যাল নোমেনক্লেচার সিস্টেমটা, তার ডেফিনেশন কি? জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ এ সিস্টেম অফ সায়েন্টিফিক নেমস অ্যাপ্লাইড টু ট্যাক্সোনমিক ইউনিটস অফ অ্যানিমাল নোন টু অকার ইন নেচার ওয়েদার লিভিং অর এক্সটিংক্ট। সমস্ত অ্যানিমেলের তাদের একটা নামকরণ থাকবে, সায়েন্টিফিক নামকরণ থাকবে। সে যদি লিভিং হয় তাহলেও, তার সে যদি এক্সটিংক্ট হয়ে থাকে তাহলেও তার একটা নামকরণ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের জুলজিক্যাল নোমেনক্লেচারের মেন ডেফিনেশন। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর্টিকেল 2-তে, চলে এসছে সেজন্য। আর্টিকেল 2-তে ইন্ডিপেন্ডেন্স অফ জুলজিক্যাল নোমেনক্লেচার নিয়ে বলা আছে, যেখানে বলা আছে যে জুলজিক্যাল নোমেনক্লেচার
একটা ইন্ডিপেন্ডেন্ট নোমেনক্লেচার সিস্টেম হবে ফ্রম আদার জুলজিক্যাল, আদার কোনো নোমেনক্লেচার সিস্টেমের থেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ আদার সিস্টেম অফ নোমেনক্লেচার। মানে বোটানির নামকরণ আছে, আইসিবিএন আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আইইউপিএসসি আছে, ইন্টারন্যাশনাল ফুল ফর্ম জানি নাই, ভুলে গেছি। আইইউপিএসসি যেটা কেমিস্ট্রিতে পড়েছিস, আইইউপিএসসি আছে মলিকুলার নামকরণ নিয়ে। তাহলে এরকম যত সমস্ত নোমেনক্লেচারের সিস্টেম আছে, তার থেকে জুলজিক্যাল নোমেনক্লেচার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম তার মানেটা কি? না, ওরা আইসিবিএন এ বা আইইউপিএসসি তে বা আরো যত সমস্ত সিস্টেমিক নোমেনক্লেচার আছে, সেখানে কি নাম থাকলেও আমাদের সেটা দেখার দরকার নেই। মানে একটা না একটা ওয়ার্ড কেমিস্ট্রি ইউজ করেছে বা আইসিবিএন বোটানি ইউজ করেছে বলে আমরা ইউজ করতে পারবো না, এমনটা নয়। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ইন্ডিপেন্ডেন্ট, ওরা কোন ওয়ার্ডটা ব্যবহার করলো না করলো সেটা আমার দেখারই দরকার নেই। আমরা একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। অর্থাৎ এমনটা কোনো ভাবার কারণ নেই যে তাই তো একটা নামকরণ করা হলো অ্যানিমেলের, সেটা একটা প্ল্যান্টের নামের সাথে মিলে গেল তো গেল, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ জুলজিক্যাল নোমেনক্লেচার একটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। সেই ওয়ার্ডটা সেই একটা নাম, সেই নামটা জুলজিক্যাল নোমেনক্লেচারের মধ্যে আর কারো না হলেই হলো। সেই নামটা সেই ওয়ার্ডটা অন্য কেউ ব্যবহার করছে কিনা তা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। যে কেমিস্ট্রি ব্যবহার করছে বলে আমরা ব্যবহার করতে পারবো না, বা বোটানি ব্যবহার করছে বলে আমরা ব্যবহার করতে পারবো না, এমনটা নয়। আমরা কিন্তু জুলজিক্যাল নোমেনক্লেচার সিস্টেম একটা ইন্ডিপেন্ডেন্ট নোমেনক্লেচার সিস্টেম, ওর বাকি কারোর সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। এই যে জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ আদার সিস্টেম অফ নোমেনক্লেচার। ইন দ্যাট case, the name of an animal taxon is not rejected merely on the ground that is identical with the name of taxon that is not animal. Animal নয় এমন কোনো অর্গানিজমের বা এমন কোনো কোনো কিছুর যদি নাম সেম হয়ে যায় কোনো অ্যানিমেলের সাথে, তাহলে সেটা রিজেক্ট করা হবে না, সেটা থেকে যাবে, কারণ বাকি আদার সিস্টেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর্টিকেল 3-তে স্টার্টিং পয়েন্ট নিয়ে বলা আছে যে জানুয়ারি 1 1758, এই দিন থেকে সমস্ত যেটা সিস্টেম অ্যান্ড ন্যাচুরাল 10th এডিশনের ইয়ে ডেট, পাবলিকেশন ডেট, সেটা আমাদের আইসিজি স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। তাহলে সেখানে কি বলা আছে না, যে নেমস গিভেন টু অ্যানিমেল বিফোর পাবলিকেশন অফ সিস্টেম অ্যান্ড ন্যাচুরি আর নট অ্যাকসেপ্টেড। তার মানে কি, যত সমস্ত নামকরণ যেগুলো 1 জানুয়ারি 1758 এর আগে করা হয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে যারা আছে তারা যদি রুলস রেগুলেশন মেনে তাদের এই আইসিজেডএন এর রুলের সাথে সাথে যদি তাদের নামকরণ যদি মিলে যায়, তাহলে 1758 এর পরে যারা পাবলিশ নামকরণ যেগুলো হয়েছে সেগুলো কি, না সেগুলো অ্যাকসেপ্টেড নাম হবে। এরপরে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে কতগুলো, 3টে আর্টিকেল আছে, আর্টিকেল 4, 5, 6। চ্যাপ্টার 2-তে কি নিয়ে বলা আছে, নাম্বার অফ ওয়ার্ডস ইন জুলজিক্যাল নোমেনক্লেচার, কতগুলো ওয়ার্ড নিয়ে জুলজিক্যাল নোমেনক্লেচারটা হবে সেই সংক্রান্ত বলা আছে চ্যাপ্টার 2-তে। তো তার মধ্যে আর্টিকেল 4 কি না, ট্যাক্সা অফ র্যাঙ্ক অ্যাবভ দ্য স্পিসিস গ্রুপ। অ্যাবভ দ্য স্পিসিস গ্রুপ, স্পিসিসের উপরে যে সমস্ত ট্যাক্সাগুলো আছে, জেনাস, ফ্যামিলি, অর্ডার, তাদের নামকরণের ওয়ার্ড নিয়ে বলা আছে কোথায় না, আর্টিকেল 4-এ। সেখানে কি বলছে না, যে বাকি সমস্ত স্পিসিস বাদ দিয়ে বাকি সবার নামকরণটা একটা ওয়ার্ড দিয়ে হোক। দ্যাট নেম অফ ট্যাক্সন অফ হায়ার র্যাঙ্ক দেন স্পিসিস গ্রুপ কনসিস্ট অফ ওয়ান ওয়ার্ড। অর্থাৎ একটা নাম দিয়ে হবে। যেমন আমরা যখন কোনো একটা ফাইলামের নাম বলবো তখন ফাইলাম পরিফেরা একটা ওয়ার্ড দিয়ে, নিডারিয়া একটা ওয়ার্ড দিয়ে। যখন ক্লাস বলবো, ক্লাস মনে করো টেট্রাক্টোনিলটা, বা ক্লাস বলছি আমরা ডেমোস্পঞ্জি, কিংবা হয়তো স্কাইফোজুয়া, একটা ওয়ার্ড দিয়ে। জেনাস যখন পর্যন্ত জেনাস হোক, একটাই সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলা হোক। তাহলে যেমন মনে কর অরেলিয়া, অরেলিয়া মানে কি, যত সমস্ত জেলি ফিশ গুলো আছে তাদের জেনাস। তাহলে জেনাস নাম পর্যন্ত একদম কিংডম থেকে জেনাস পর্যন্ত নামকরণ হবে কি না একটা ওয়ার্ড দিয়ে, ইউনিনোমিনাল। কিন্তু স্পিসিসের এবং সাব স্পিসিসের, মানে স্পিসিসের পরে যদি ট্যাক্সা র্যাঙ্ক অফ স্পিসিস অ্যান্ড সাব স্পিসিস হয়, তখন নামকরণটা সবসময় হবে কি বাইনোমিনাল, অর সাব স্পিসিস হলে ট্রাইনোমিনাল। মানে আমরা যখন একটা স্পিসিসকে বলবো তখন কিন্তু, মনে কর আমি যে এক্সাম্পলটা বরাবর দিয়ে থাকি, যে মনে কর রুই মাছ একটা স্পিসিস, বাটা মাছ একটা স্পিসিস। তো রুই মাছকে আমরা বাংলায় রুই মাছ বলছি, কিন্তু তার যখন একটা ভ্যালিড সায়েন্টিফিক নেম বলবো তখন কিন্তু শুধু রোহিতা নয়, তখন তার নামকরণ হবে লেবিও রোহিতা। তার নামকরণে তার জেনাসের নাম এবং তার স্পিসিসের নাম দুটোই থাকবে।
তাহলে স্পিসিসের একটা নাম থাকবে, যে রোহিতা, বাটা, কালবাসু, এগুলো আলাদা আলাদা স্পিসিসের নাম থাকবে। বাট তাকে যখন আমরা নামকরণ করব বা তাকে যখন আমরা লিখবো, তাকে যখন একটা ডেজিগনেট করবো তার নাম দিয়ে, তখন কিন্তু তার স্পিসিসের নামের আগে তার জেনাসের নামটাকে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ নামটা হবে বাইনোমিনাল, দুটো ওয়ার্ড থাকবে। প্রথম ওয়ার্ডটা হবে তার জেনাস নেম, সেকেন্ড ওয়ার্ডটা হবে তার স্পিসিস নেম, অর্থাৎ তার নিজস্ব মেন নেমটা। তাহলে রুই মাছকে আমরা যখন বলবো তখন শুধু রোহিতা বলবো না, তখন কি বলবো, লেবিও রোহিতা। কালবোস মাছকে শুধু কালবাসু বলবো না, তখন কি বলবো না, লেবিও কালবাসু। বোঝা গেছে? এখন যদি স্পিসিস, তার যদি আবার সাব স্পিসিস থাকে, তখন তাকে আমরা তার জেনাস, স্পিসিস এবং সাব স্পিসিস এই তিনটে নামেই বলবো। যেমন মনে কর অ্যাপাস, 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 বা হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স। তার মানে কি, এটি যদি স্যাপিয়েন্স না হয়ে অন্য কোনো সাব স্পিসিস হতো, তাহলে তার নামকরণটা তার পাশে থাকতো। ঠিক আছে? মানে যদি স্পিসিস এবং সাব স্পিসিস থাকে, তাহলে তিনটে ওয়ার্ডই, জেনাসের ওয়ার্ড, স্পিসিসের ওয়ার্ড এবং সাব স্পিসিসের ওয়ার্ড, তিনটে ওয়ার্ড পরপর পরপর থাকবে, তখন নোমেনক্লেচারটা হয়ে যাবে ট্রাইনোমিনাল। আর্টিকেল 6-এ সাব জেনাস নিয়ে বলা আছে যে যদি কারো সাব জেনাস থাকে তাহলে কি করতে হবে। তাহলেও তার যখন আমরা স্পিসিসের নামটা বলবো, তখন তার কিন্তু তার যে সাব জেনাসের নামটা, সেটা জেনাস আর স্পিসিসের নামে উইদিন ব্র্যাকেট বা উইদিন প্যারেন্থেসিস তার নামটা, সাব জেনাসের নামটা লিখতে হবে। যেমন সাইপ্রিয়া, সাইপ্রিয়া টাইগ্রিস, সাইপ্রিয়াটা তার সাব জেনাস, সেটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে যদি জেনাস বা তার উপরের র্যাঙ্ক বলতে হয়, তখন সেটা হচ্ছে কি, মানে স্পিসিসের উপরের রং, অ্যাবাভ দ্য স্পিসিস র্যাঙ্ক হলে তাদের ইউনিনোমিনাল একটাই ওয়ার্ড। স্পিসিসের যদি নাম বলতে হয় তখন বাইনোমিনাল বা ট্রাইনোমিনাল। যদি কারো সাবজেনাস থাকে তাহলে সাবজেনাস তার নামটা থাকবে উইদিন প্যারেন্থেসিস, ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই হচ্ছে চ্যাপ্টার 2, আর্টিকেল 4, 5 and 6। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি চ্যাপ্টার 6-এ। বাকিগুলো আমাদের পড়ার দরকার নেই। তাহলে চ্যাপ্টার 1 পড়লাম, চ্যাপ্টার 2 পড়লাম, এরপরে চ্যাপ্টার 6 চলে গেলাম, আর্টিকেল 23 আর আর্টিকেল 24। আর্টিকেল 23 খুব ইম্পর্টেন্ট, একটা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। আমরা যে 6টা প্রিন্সিপাল পড়ছিলাম তার মধ্যে একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, যেখানে বলা আছে যে নামের, আমরা চ্যাপ্টার 6-এ বলে দেখছিলাম যে ভ্যালিডিটি অফ নেমস নিয়ে বলা আছে, যে কোন নামটা ভ্যালিড নেম হবে যদি দুজন বিজ্ঞানী মনে করে একটা নাম দিয়ে দিয়েছে। একই মনে করে একটা সাপ, তার নাম দুজনেই নাম দিয়েছে, দুটো আলাদা আলাদা নাম দিয়েছে, তাহলে কোন নামটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, কোন নামটাকে অ্যাকসেপ্ট করবো না। বা মনে কর একটা ওয়ার্ড দুটো অ্যানিমেলের নামকরণের জন্য ব্যবহার হয়েছে, ওয়ার্ডটা একটাই, নামটা একটাই, কিন্তু অ্যানিমেল দুটো আলাদা আলাদা, তাহলেও তো সমস্যা। তাহলেও আমরা কোন নামটাকে ভ্যালিড নেম হিসেবে ধরবো, এইটাকে বলে ভ্যালিডিটি অফ দ্য নেমস। এবং সেই সংক্রান্ত যে ল, সেটা বলে ল অফ প্রায়োরিটি বা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, যেটা আর্টিকেল 23-তে বলা আছে। আর্টিকেল 23 প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী কি না, ভ্যালিড নেম অফ ট্যাক্সন ইজ দ্য ওল্ডেস্ট অ্যাভেলেবল নেম অ্যাপ্লাইড টু ইট। যে নামকরণটা আগে দিয়েছে, যেটা পুরানো, যে ট্যাক্সোনমিস্ট আগে নামকরণ করেছে, সেই নামকরণটাকে আমরা কি বলি, সেটাকে ভ্যালিড নেম হিসেবে ধরবো। অবশ্যই তাকে কিন্তু রুলস রেগুলেশনের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এমন নয় যে আগে দিয়েছে অথচ সেটা কোনো সিস্টেম ফলো করা নাই, তাহলে কিন্তু হবে না। সমস্ত সিস্টেম ফলো করে আছে অথচ সে আগে, তাহলে সেটা অ্যাকসেপ্টেড নেম। সমস্ত সিস্টেম ফলো করা আছে কিন্তু পরে, কিন্তু তাহলে সেটা অ্যাকসেপ্টেড নেম হবে না। তাহলে the valid name of taxon is the oldest available name applied to it, provided that the name is not invalidated by any provision of this code, has not been suppressed by the commission। তাহলে যদি কোনো নামটা প্রোভাইডেড হয় যেটা এই সমস্ত এই কোডের প্রভিজন সবগুলোকে মানছে, তাহলে সেটা কখনোই ইনভ্যালিডেট হবে না বা সাপ্রেসড, কমিশন সরকার সাপ্রেস করবে না, তাকে অ্যাকসেপ্টেড নাম হিসেবে দেওয়া হবে। এবারে ইন্টারপ্রিটেশন অফ দ্য ওল্ডেস্ট নেম, যে এই যে কোনটা ওল্ডেস্ট নেম, সেটাকে ইন্টারপ্রিটেশন কে করবে, সেটা আর্টিকেল 24-এ বলা আছে, যে কে এটাকে ডিসাইডেড করবে যে কোনটা ওল্ডেস্ট নেম। তাহলে ইফ মোর দেন ওয়ান নেম ফর এ সিঙ্গেল ট্যাক্সন অর আইডেন্টিক্যাল নেম ফর ডিফারেন্ট ট্যাক্সা পাবলিশ, যে একটা অ্যানিমেলের দুটা নাম বা দুটা অ্যানিমেলের সেম নাম যদি হয়ে যায়, তখন যে ফার্স্ট রিভাইজার, যে প্রথম সেই ব্যাপারটাকে চেক করবে, যেমন বিভিন্ন পাবলিশিং এর বিভিন্ন পাবলিকেশনের সময় রিভাইজার রিভাইজার থাকে, যে সমস্ত ব্যাপারটাকে চেক করে যে ঠিক আছে কিনা, যে ফার্স্ট রিভাইজার সে চেক করবে, সে চেক করে দেখবে যে কোনটা ভ্যালিড নেম, দিয়ে পরে সে ইন্টারপ্রিটেশন করবে যে ওল্ডেস্ট নেম কোনটা, এবং সেটাকে ভ্যালিড হিসেবে করবে। তাহলে এই যে ল অফ প্রায়োরিটিটাকে অ্যাপ্লাই করা, যে কোনটা ওল্ডেস্ট নেম সেটাকে ইন্টারপ্রিট করা, সেই কাজটা কার না, ফার্স্ট রিভাইজারের। এটা আর্টিকেল 24-এ বলা আছে।
তাহলে এই আর্টিকেল, এই চ্যাপ্টার 6 হলো, এর সম্পর্কে আমরা এই মেনলি ল অফ প্রায়োরিটিটা মনে রাখতে হবে, আর্টিকেল 23, যেটা আমাদের ভ্যালিডিটি অফ নেম নিয়ে। এরপর আমরা যাব এবারে চ্যাপ্টার 7, যেখানে ফরমেশন অ্যান্ড এমেন্ডেশন অফ নেম, যে নামকরণ যে করা হবে সেই ফরমেশন নিয়ে কিছু কথা বলা আছে, যে নামকরণের তার ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি গুলো কেমন হবে সেই নিয়ে, নামকরণটা যে ফর্ম করা হচ্ছে নামটাকে, সেই ফরমেশনটা নিয়ে বলা আছে এই চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7-এর মধ্যে দেখ অনেকগুলো আর্টিকেল আছে, আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি আর্টিকেল 25, 26, 27, 28, 29, 30, এই সমস্তগুলো এখানে আমরা দেওয়া আছে বা দিয়ে রেখেছি। তাহলে আর্টিকেল 25 কি বলছে না, ফরমেশন অফ নেম, যে নামকরণটা যে করা হবে সেটা আর্টিকেল 26 থেকে আর্টিকেল 30 পর্যন্ত যে সমস্ত কথাগুলো বলা আছে সেইটা মেনে। তাহলে প্রথমেই বলে দেওয়া হলো যে 26 থেকে 30-এর সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেম অনুযায়ী নামকরণ করতে হবে। জুলজিক্যাল নেমস মাস্ট বি ফর্মস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিন্স অফ আর্টিকেল 26 to 30, which includes both extinct and extinct animals, অর্থাৎ যারা আছে এবং যারা চলে গেছে, এক্সটিংক্ট হয়েছে, সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রেই একই। কোনো ইমাজিনারি আনইউজুয়াল আর হাইব্রিড অ্যানিমাল, তাদের কোনো নামকরণ করা হবে না। ইমাজিনারি কেউ অল্প কল্পনা করলো, যেমন আমাদের সুকুমার রায় করতেন হাঁসজুরু বা এরকম বকচ্ছপ, এই সমস্ত যে ইমাজিনারি অ্যানিমালস, তুই তো ডিজাইন করলি একটা অ্যানিমাল, একটা নিজের মতো করে একটা অ্যানিমাল বানালি, একটা ইমাজিনারি অ্যানিমাল। কোনো হাইব্রিড অ্যানিমাল, যেটাকে হাইব্রিড করা হলো, দুটো ডিফারেন্ট স্পিসিসকে ক্রস করিয়ে একটা হাইব্রিড বানানো হলো, এদের কোনো সায়েন্টিফিক নেম থাকবে না। দ্য ইমাজিনারি আনইউজুয়াল হাইব্রিড অ্যানিমাল শুড নট বি ফর ক্লাসিফিকেশন, তারা ক্লাসিফিকেশন সিস্টেম থাকবে কোনে, এবং তাদের কোনো এরকম নামকরণ কোনো কিছু হবে কোনে। এরপরে তাহলে আমরা বললাম যে আর্টিকেল 26 থেকে 30 পর্যন্ত বলা আছে যে কিভাবে নামকরণ করা হবে। তাহলে দেখি আর্টিকেল 26 কি বলছে। আর্টিকেল 26 কি বলছে, অ্যাজাম্পশন অফ গ্রিক অর ল্যাটিন ইন সায়েন্টিফিক নেমস। সায়েন্টিফিক নেমস রিগার্ডলেস অফ দেয়ার অরিজিন, যে সায়েন্টিফিক নেম সেটা কোথা থেকে আসছে সেটা ফ্যাক্টর নয়, আর টু বি ট্রিটেড অ্যাজ থ্রু দেয়ার ল্যাটিন, তাদেরকে সবসময় ল্যাটিনেই হতে হবে। দিস এনসিওরস এ ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড অফ গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট উইথ দ্য সায়েন্টিফিক কমিউনিটি। তাহলে কি হবে না, একটা যে সমস্ত সায়েন্টিফিক নেম একটা পার্টিকুলার গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট বা একটা গ্রামাটিক্যাল সিস্টেম মেনে তার নামকরণ করা হবে। তার মধ্যে একটা ইউনিভার্সালিটি বা একটা কমন ব্যাপার থাকবে। যদি তাকে আমরা সমস্তটাকে যদি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে নিয়ে আসি, তাহলে সায়েন্টিফিক নেমটা কোথা থেকে অরিজিনাল সেটা ফ্যাক্টর নয়, সেটাকে ট্রিট করতে হবে কিসে না, ল্যাটিনে। তাকে ল্যাটিন করে পরে সেই অনুযায়ী তাকে সেই নামকরণটাকে করতে হবে। তাহলে মনে করো একটা ইন্ডিয়ান ইংলিশে কেউ নামকরণ করলো, তাহলে সেটাকে ল্যাটিনাইজ করে নিতে হবে। কেউ ব্রিটিশ ইংলিশে নামকরণ করলো, সেটাকে ল্যাটিনাইজ করে নিতে হবে। যে যে ভাষাতে নামকরণ করুক সেটাকে ল্যাটিনাইজ করতে হবে, ঠিক আছে, তাদের সিস্টেম অনুযায়ী। যেমন ধর আমরা কি জানি, মনে করো একটা ভুলপেস বেঙ্গালেন্সিস, ঠিক আছে, তার মানে একটা আমাদের যে গোল্ডেন জ্যাগল যেটা ভুলপেস, তাহলে ওর যখন ওটা ওদের পশ্চিমবঙ্গে পাওয়া গেছিল বলে ওকে মানে বেঙ্গল রিজিয়নে পাওয়া গেছিল, এখান থেকে নামকরণ হয়েছিল বেঙ্গালেন্সিস। তাহলে বেঙ্গল কথাটাকে ল্যাটিনাইজ করে করা দেওয়া হয়েছে না বেঙ্গালেন্সিস, ঠিক আছে। তাহলে এরকম ল্যাটিনাইজ করে নিতে হবে যে কোনো ওয়ার্ডকে, ঠিক আছে। আর্টিকেল 27-এ কি বলছে, ডায়াক্রিক্স অর আদার মার্কস, কিছু দিস আর্টিকেল অ্যাড্রেস দ্য ইউজ অফ স্পেসিফিক ক্যারেক্টার। আমরা যে আমাদের কিপ্যাডে যে সমস্ত ডায়াক্রিক মার্কস দেখতে পাই, মানে যে কমা, দাড়ি, হেনা তেনা, যে সমস্ত বিভিন্ন রকম মার্কস থাকে, সেই সমস্ত মার্কস গুলোকে বলা হয় ডায়াক্রিক মার্কস। এই সমস্ত মার্ক গুলোকে ইউজ করা যাবে না। ডায়াক্রিক্যাল অর আদার মার্কস সাচ এজ অ্যাসেন্স অর কি বলতো আমলেউডস, এই সমস্ত যেগুলো আছে, যেমন এদের এরকম ওটাকে টিপে থাকলে এরকম ওর উপরে ডট চলে আসে, ঠিক আছে, বা এটাকে টিপে এর উপরে দুটো ডট, এইগুলো কিছু ডায়াক্রিক মার্ক, কিছু অন্য কোনো ল্যাঙ্গুয়েজের বা অন্য কোনো কোনো কি ল্যাঙ্গুয়েজ সিস্টেমের পার্ট। তো এই সমস্ত কিছুকে ইউজ করা যাবে না, যেগুলোকে ডায়াক্রিক মার্ক বলা হয়। তাহলে ডায়াক্রিক্যাল অফ আদার মার্কস যত সমস্ত আছে ইন নেমস আর নট টু বি ইউজড, এগুলোকে ইউজ করা যাবে না। এইগুলোকে সবসময় কি করতে হবে না, এগুলোকে ল্যাটিন অ্যালফাবেটে কনভার্ট করে দিতে হবে, not to be used, and must be transliterated into the standard 26 letter of Latin alphabet. Latin alphabet যে 26টা লেটার আছে নর্মাল আমরা যেটা জানি, সেই 26টা লেটারের মধ্যে ওটাকে ট্রান্সলিটারেট করে নিতে হবে। যেমন ও ডবল ডট, এইটাকে এইটা ল্যাটিন হয়ে গেলে হয়ে যায় ও ই,
A ডবল ডট এটা হয়ে যায় AE। তাহলে এরকম করে নিতে হবে। আমরা দেখবো অনেক নামকরণ পড়তে যে আমরা দেখেছি OE থাকে, AE থাকে। তাহলে এইগুলো হয়তো ওই সমস্ত বিভিন্ন দেশের কারো এরকম ডায়াক্রিটিক্স মার্কস তারা ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজে, তো সেইগুলোকে ল্যাটিন করতে গিয়ে এরকম OE AE এই ব্যাপারগুলো চলে আসবে। তাহলে এইটা এটা আর্টিকেল 27, যে কোনো ডায়াক্রিটিক বা এরকম আদার মার্কস ইউজ করা যাবে না, সেগুলোকে 26টা লেটারের মধ্যেই কনভার্ট করে নিয়ে আসতে হবে, দিয়ে সেইভাবে তাকে লিখতে হবে। হাইফেনের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ, দিন আলাদা করে হাইফেনটা লেখা আছে। দ্য হাইফেন ইজ অনলি টু বি ইউজড ইন স্পেসিফিক সার্কামস্টেন্সেস such as in certain species groups names but not as a general part of the name itself। মানে কোন স্পেশাল সার্কামস্টেন্সেস কিছু স্পিসিসের ক্ষেত্রে হাইফেনটা ব্যবহার করা গেলেও একটা ইন জেনারেল যে সবাই হাইফেন ব্যবহার করলে করে দিল এরকমটা নয়, এটা রিভিশন করা হোক। যেমন একটা হাইফেনের ব্যবহার করলে কেউ কোনো একটা নামকরণ করতে গিয়ে সেটা দেখা হোক যে সেটা যদি ভ্যালিড হয়, হ্যাঁ ঠিক আছে করতে পুরো করার প্রয়োজন হয়েছে সেই স্পিসিসের জন্য স্পেসিফিক কোনো সার্কামস্টেন্সেসের কারণে, তাহলে সেটাকে একটা অ্যাকসেপ্টেড ভ্যালিড হিসেবে রাখা হবে, তাছাড়া কিন্তু রিজেক্ট করে দেওয়া হোক। ইন জেনারেল যে হাইফেনের ব্যবহার সেটা কিন্তু চলবে না। তাহলে এইটা হচ্ছে আর্টিকেল 27 মেন কথা। আর্টিকেল 28 কি বলছে? ইনিশিয়াল লেটার নিয়ে, যে নামকরণটা যে হবে তার ইনিশিয়াল প্রথম লেটারটা কি হবে। তাহলে দ্য ইনিশিয়াল লেটার অফ দ্য নেম অফ দ্য জেনাস গ্রুপ মাস্ট বি প্রিন্টেড উইথ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড দ্য স্পিসিস গ্রুপ উইথ এ স্মল লেটার। তাহলে আমরা জেনাসের নামটা যদি দেখি তাহলে তার প্রথম লেটারটা হবে কিনা ক্যাপিটাল, স্পিসিসের কিন্তু ফার্স্ট লেটারটা হবে স্মল। এখানে দুটো শব্দ মনে রাখবি, আপার কেস লোয়ার কেস। আপার কেস মানে ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে স্মল লেটার। তাহলে যে কোনো জেনাসের ফার্স্ট লেটার যদি হয় তাহলে সেটাকে কি লিখতে হবে? জেনাস কেন, একদম কিংডম থেকে জেনাস পর্যন্ত স্পিসিসের উপরে যে সমস্ত ট্যাক্সনগুলো আছে তাদের সবার প্রথম লেটারটা হবে ক্যাপিটাল। স্পিসিসের ক্ষেত্রে কিন্তু আর বাকিগুলো হবে সব স্মল। আর স্পিসিসের ক্ষেত্রে কিন্তু গোটাটাই ইনিশিয়াল লেটার থেকে সবটাই কিন্তু হবে স্মল লেটার। ঠিক আছে। আর্টিকেল 29 এবং 30 ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেম বলছে দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ সাইন্টিফিক নেম ইজ ল্যাটিন অর আদার ল্যাঙ্গুয়েজ শুড বি ল্যাটিনাইজড। যে আলটিমেটলি যত সমস্ত ল্যাঙ্গুয়েজের থেকেই নামকরণ করা হোক সেটাকে কিন্তু আলটিমেটলি তার ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, ল্যাটিন হতে হবে, সেটাকে ল্যাটিন করে নিতে হবে ল্যাঙ্গুয়েজটাকে। তাহলে এই হচ্ছে ফরমেশন এবং এমেন্ডেশন নেম নিয়ে চ্যাপ্টার 7, যার মধ্যে এই সমস্ত আর্টিকেল, এই আর্টিকেলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় লেখার জন্য, ইম্পর্টেন্ট আর্টিকেল এগুলো। এরপরে চ্যাপ্টার আমরা 7 থেকে সরাসরি চলেছি চ্যাপ্টার 11, যেখানে অথারশিপ নিয়ে বলা আছে, রিগার্ডিং দ্য অথার অফ এ নেম, যে অথার কে হবে বা অথারের নামটা কেমন ভাবে লেখা হবে সেই সমস্ত নিয়ে বলা আছে চ্যাপ্টার 11। তাহলে চ্যাপ্টার 11 অথরশিপ নিয়ে বলা আছে, তার মধ্যে আর্টিকেল 50 আছে। আর্টিকেল 50 কি বলছে? রিগার্ডিং দ্য অথার অফ এ নেম, অথার অর অথার্স অফ এ সাইন্টিফিক নেম আর দ্য পার্সন হু ফার্স্ট পাবলিশ ইট থ্রু ক্রাইটেরিয়া অফ পাবলিকেশন। কে অথার হবে? না, যে প্রথম কোনো একটা অ্যানিমেলের নামকে নামকরণ সমস্ত সিস্টেম মেনে নামকরণ করে সেটাকে ক্রাইটেরিয়া অফ পাবলিকেশনকে মেনে পাবলিশ করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সবার সামনে। বোঝা গেছে? তাহলে সে হয়ে যাবে অথার। যে মনে কর আমি সেই এখানে ল অফ প্রায়োরিটি, আমি মনে করি এখানে একটা অ্যানিমেলকে নামকরণ করলাম, অন্য একজন জায়গাতে অন্য একজনকে পাবলিশ করলো, তো যে আগে ফার্স্ট যে পাবলিশ করবে সে হয়ে যাবে ওই অর্গানিজমটার নামের অথার। তাহলে অথারের নামকরণটা কেমন ভাবে দেওয়া হোক? না, অথারের নামকরণটা সাইটেশন অফ অথার নেম, সাইটেশন, সাইটেশন কেমন হবে? সাইট করা হবে নামটা। এই সাইটেশন সম্পর্কে দুই কথা বলে রাখি যখন আসছিল কথাটা। Citation is very important in research and all type of research and publications. সাইটেশন মানে কি? না, যে কাজটা করলো তাকে তার কাজের যোগ্য গুরুত্বটা দেওয়া, দিস ইজ সাইটেশন। এই সাইটেশনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে মনে কর আমি আজকে একটা অ্যানিমেলকে ডিসকভার করলাম, দিয়ে সেই অ্যানিমেলটা সম্পর্কে জানালাম সমস্ত ওয়ার্ল্ডকে, তারপরে একটা পাবলিকেশন করলাম। এখন কিছুদিন পরে অন্য একজন বিজ্ঞানী সেই তার নিয়ে অন্য কিছু ইনফরমেশন কালেকশন করে আবার পাবলিশ করছে, তো তা সে প্রথম ইনফরমেশন গুলো কিন্তু ওই ফার্স্ট অথারের কাছ থেকেই পেয়েছে। বলছে সেই ফার্স্ট অথারের কাছ থেকে ফার্স্ট অথারকে সে কোনো সম্মান জানালো নাই, সে যে বেসিস ইনফরমেশনটা ফার্স্ট অথারের কাছ থেকে পেয়েছে সেটা তাকে বলতে হবে।
তাকে বেশ সে যখন ওই নিজের পাবলিকেশনের সাথে নিজের কথাগুলোর সাথে সাথে যখন ওনার আগের যে অথার তার কথাগুলোকেও যখন অ্যাটাচ করবেন, তখন কিন্তু তাকে তার উল্লেখ করতে হবে। যে কোনো রিসার্চ পেপার যদি আমরা দেখি, সেখানে ব্র্যাকেটে লেখা থাকে, একটা লাইন মনে কর ব্যবহার করলাম, যেমন মনে কর আমি লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে আমি লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস নিয়ে কাজ করছি, আমি তার কেউ ধর যখন ইন্ট্রোডাকশন লিখছি, একটা রিসার্চ পেপার লিখছি, তার ইন্ট্রোডাকশন যখন লিখছি, সেখানে মনে করে লিখলাম যে উচেরিরিয়া ব্যানক্রপ্টি ইজ এ মেইন কজেটিভ অর্গানিজম অফ লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস। তাহলে আমি তো এই কথাটা বলছি না, আমি তো প্রথম নই যে বলছি যে উচেরিয়া ব্যানক্রপ্টির কারণে লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস হয়। সেটা তো কোনো একজন উচেরার বলে কোনো একজন বিজ্ঞানী তিনি বলে গেছেন। তাহলে আমাকে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে অ্যাকর্ডিং টু এই এই যে আমি ওনার নামটা লিখে দিলাম, আমি যে বললাম যে আমি বলছি নি, এটা ওনার কথা অনুযায়ী আমি বলছি। এটাই হচ্ছে ওনাকে ওনার কাজের যথাযোগ্য সম্মান দেওয়া, এবং এটা হচ্ছে সাইটেশন। এবং ওই লাইনটা আমি যে রিসার্চ পেপার থেকে পেয়েছি, ওনার যে আর্টিকেল যিনি পাবলিশ করেছিলেন, সেই আর্টিকেলের একটা অ্যাড্রেস, যেটাকে রেফারেন্স বলা হয়, সেটা আমাকে রিসার্চ পেপারের লাস্টে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছি? এবং সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে কিন্তু ওনার সঙ্গে সঙ্গে এমন এমন ভাবেই সিস্টেমটাকে সায়েন্টিফিক কমিউনিটির এই জার্নাল পাবলিকেশন সিস্টেমটা সাজানো আছে, যে সঙ্গে সঙ্গে ওনার যে রিসার্চ পেপার, সেই রিসার্চ পেপারের সাথে অ্যাড হয়ে যাবে যে এই অভিষেক পাত্র নামে কেউ একজন ইন্ডিয়ার রিসার্চ স্কলার, যে আপনার এই এটাকে ব্যবহার করলো। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার একটা রিসার্চ পেপার আমি কিছুদিন আগে পাবলিশ করেছিলাম আমাদের কলেজের বাটারফ্লাই ডাইভার্সিটি নিয়ে। ঠিক আছে, তো সেইটার কি বলতো, আহ, সেটা আমার কলেজের বাটারফ্লাই ডাইভার্সিটি নিয়ে। তাহলে তার কিছুদিন পরে দেখলাম যে আমার একটা সাইটেশন আসলো। দাঁড়াতে দেখে একটু দেখাই ব্যাপারটা। রিসার্চ গেট, এই যে রিসার্চ গেট যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়, সেরকম রিসার্চ গেট, এটা রিসার্চারদের একটা প্রোফাইল থাকে, এখানে রিসার্চ গেট বলে এটাকে। এখানে তোরাও ভবিষ্যতে পাবলিকেশন করলে, রিসার্চ করলে ইয়ে করবি। দেখ এখানে যেমন আমার একটা প্রোফাইল আছে, এখানে দেখ আমার রিসার্চ মানে পাবলিকেশনের সংখ্যা দেওয়া আছে। এইখানে দেখ এই যে সাইটেশন দেখতে পাচ্ছিস, 2 citations লেখা আছে। তার মানে আমার যত সমস্ত আমি পাবলিকেশন গুলো করেছি, সেইগুলাকে কেউ কিন্তু ব্যবহার করেছে। সে তার রিসার্চ পেপারের টেক্সটে সেটাকে অ্যাড করেছে, এবং কি বলে তোর সেটা সেইটা কিন্তু আমার কাছে চলে এসেছে, এবং কে তার কোন রিসার্চ পেপারে ইয়ে করেছে সেটা কিন্তু আমার কাছে চলে আসবে। এই যে আমি যদি আমার ইগুলোতে যাই, সাইটেশনে, দাঁড়া, এই যে টু সাইট রেকর্ড আছে, রিসার্চ পেপার, এই যে মনে কর সব রিসার্চ, এই যে এইটাতে মনে কর ডাইভার্সিটি অ্যাবান্ডেন্স অফ বাটারফ্লাইজ ইন আরবান ইন্ডিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল, এই যে রিসার্চ পেপারটা, এই রিসার্চ পেপারটা দুটো, এটাকে কেউ একজন ব্যবহার করেছে, কোন একজন। তাহলে এই দেখ তার সেই রিসার্চ পেপারটা যখন খুলছি, সেখানে নিচে কিন্তু লেখা আছে সাইটেশন 2। ঠিক আছে, তাহলে এই সাইটেশনটাতে আমি ক্লিক করলেই আমাকে তাকে দেখাবে যে কে ব্যবহার করেছে। আমারই নিজের একটা রিসার্চ পেপারে ব্যবহার করেছি। আবার এই যে বাটারফ্লাই ডাইভার্সিটি অফ অ্যাবান্ডেন্স ইন প্রোটেক্টেড এরিয়াস অফ শিবালিক হিলস, এই যে বিদিশা গুপ্তা বলে কোন একজন, উনি ওনার রিসার্চ পেপারে আমার রিসার্চ পেপার থেকে নেওয়া কোনো লাইন বা কোনো কিছুকে অ্যাড করেছেন। তাহলে সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে, আমার কাছে ইনফরমেশনটা চলে এসেছে কিন্তু, যে এই আহ, বিদিশা গুপ্তা বলে একজন ট্যাক্সোনমিস্ট বা একজন কোনো রিসার্চ স্কলার, যে আপনার রিসার্চ পেপারের এই রিসার্চ পেপারের কোন একটা জিনিসকে, সেটা আরো ভিতরে ঢুকলে আমরা একদম দেখতে পাই যাবো একদম, যে কোন পার্টিকুলার কোন জিনিসটাকে নিয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় সাইটেশন। তাহলে এই সাইটেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা অথার তার নামটাকে নামকরণের সাথে অ্যাটাচ করা, তাকে সাইটেশন দেওয়া, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন। ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ রে? হুম। অনেকটা ক্রেডিট দেওয়ার মতোই, ঠিক, অনেকটা ক্রেডিট দেওয়ার মতোই, যে ঠিক আছে ওনার কাজ এটা, সেটা ওনাকে ক্রেডিটটা দেওয়া। তাহলে সাইটেশনটার, এই যে দেখ যেমন সাইটেশন নেম অফ অথার, একটা একজন অথারের নাম কিভাবে সাইট করা হবে, দ্য নেম অফ দ্য অথার full or abbreviated should be follow the species name in technical description without any punctuation। তাহলে অথারের নামটা স্পিসিস নামের পরে উইদাউট এনি পাংচুয়েশন এইভাবে দেওয়া হবে। যেমন প্যান্থেরা লিও, এই নামকরণ করেছে লিনিয়াস, তাহলে প্যান্থেরা লিও লিনিয়াস।
এভাবে লেখা হোক। যদি নামটা কোনো কারণে চেঞ্জ হয় তাহলে কি হবে না, তাহলে কোনো সার্টেন রিজনের কারণে মনে কর নামকরণটা চেঞ্জ করতে হলো, তখন কি হবে না, তখন যে অরিজিনাল অথার তার নামটা এরকম ব্র্যাকেটে চলে যাবে অ্যাব্রিভিয়েটেড হয়ে, আর তারপরে সেকেন্ড যে সাবসিকুয়েন্ট অথার তার নামটা চলে আসবে লাস্টে। তাহলে এই যেমন এলজিবিয়া, এই এলবিজিয়া, লিব্যাক, লিনিয়াস, মানে ইনি আগে কোন নামকরণ করেছিলেন, বেন্থ সেটাকে রিভাইজ করেছেন বা কিছুটা চেঞ্জ করেছেন, তাহলে বেন্থের নামটা পরে এবং লিনিয়াসের নামটা ব্র্যাকেটে, এরকম ভাবে লেখা হবে। আর যদি মোর দেন ওয়ান সায়েন্টিস্ট একটা নামকরণ করেন, এটা লেখেন, তখন কিন্তু কিভাবে লেখা হবে না, কিভাবে এরকম এই লিভাইন এটল, এইভাবে যে লিভাইন এবং তার সাথে আরো গ্রুপ অফ সায়েন্টিস্ট, এইভাবে তখন লেখা হবে লিভাইন এটল বা লিনিয়াস এটল, বেন এটল, এইভাবে এটল দিয়ে পরে লেখা হবে। তাহলে এই চ্যাপ্টার 11 হচ্ছে রিগার্ডিং অথারশিপ। নেক্সট আমরা যাবো এরপরে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 দেখ হোমোনিমি সম্পর্কে বলেছে, প্রিন্সিপাল অফ হোমোনিমি। তাহলে হোমোনিমি এই ব্যাপারগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। হোমোনিমি ব্যাপারটা কি না, ওই যে যদি এমনটা হয় যে দুটো অ্যানিমেলের সেম নাম হয়ে গেছে, when two or more taxa are distinguished from each other must be যদি এমন হয়ে যায় যে মনে কর মাস্ট নট বি ডিনোটেড বাই দ্য সেম নেম, তাহলে যদি দুটো ডিফারেন্ট অ্যানিমেল হয় বা ডিফারেন্ট ট্যাক্সার অ্যানিমেল হয় তাদের কখনোই একটা সেম নাম হতে পারে না। কি, এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোনিমি, যে টু অর মোর টেক্সট আর ডিস্টিংগুইশড ফ্রম ইচ আদার শুড মাস্ট নট বি ডিনোটেড বাই দ্য সেম নেম, দুজনের একই নাম কখনো হতে পারে না। তাহলে যদি কোনো কারণে হয়ে যায়, যখন এখন মনে কর এখন তো ইন্টারনেটের যুগ, তখন তো আর ইন্টারনেটের সময় ছিল না, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন দেশে বসে বিভিন্ন অ্যানিমেলের নামকরণ করছেন, হতেই পারে যে আমি এইখানে বসে যে নামটা দিলাম অন্যজন অন্য একটা অ্যানিমেলের সেম নাম দিয়ে দিল, তখন কি করবো, তখন ওই ল প্রায়োরিটি বা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী ওল্ডেস্ট নেম ইজ দ্য ভ্যালিড নেম। তাহলে যদি এরকম ঘটনা হয়ে যায় তখন, তাহলে তখন কি হবে, আর্টিকেল 52.1 প্রিন্সিপাল অফ হোমোনিমি সম্পর্কে বলা আছে, আর 52.2 তে বলা আছে যে অপারেশন অফ দ্য প্রিন্সিপাল হোমোনিমি। তাহলে প্রিন্সিপাল অফ হোমোনিমিটা কিভাবে অপারেট করা হবে না, হোয়েন টু or more নেমস আর হোমোনিমস, যখন হোমোনিম থাকবে, অনলি দ্য সিনিয়র অ্যাজ ডিনোটেড বাই দ্য প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, তখন কি করবো না, যেটা ওল্ডেস্ট নেম প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী সেটাকে সিনিয়র সিনোনিম বলা হোক বা সেটাকে রাখা হোক ভ্যালিড নেম হিসেবে, আর অন্য যেগুলো যেটা পরে দেওয়া হয়েছে সেগুলোকে ইনভ্যালিড করে দেওয়া হোক। আর্টিকেল 53 থেকে 59 এর মধ্যে ডেফিনেশন অফ হোমোনিমি ইন দ্য ফ্যামিলি গ্রুপ, জেনাস গ্রুপ এবং স্পিসিস গ্রুপ এই সম্পর্কে বলা আছে যে এই সমস্ত কিছুর জন্য হোমোনিমি হলে তাদেরকে কিভাবে ব্যাপারটাকে রেগুলেট করতে হবে। দিস আর the one or same name, two or more different taxon, two genera in the animal kingdom with the same name, বা হতে পারে টু কি বলতো ক্লাস উইথ দ্য সেম নেম, সব ক্ষেত্রে কিনা ওল্ডেস্ট ওয়ান ইজ দ্য ফার্স্ট পাবলিশড ভ্যালিড নেম, এবং তাকে বলা হবে কিনা সিনিয়র হোমোনিম, আর বাকি যে নামটা থাকলো যেটা পরে দেওয়া হয়েছে সেইটাকে বলা হবে কিনা জুনিয়র হোমোনিম, এবং জুনিয়র হোমোনিম মাস্ট বি রিপ্লেসড বাই এ ভ্যালিড নেম। বোঝা গেছে কি বললাম? আরে, যে যদি এরকম হয় যে একটা দুটো অর্গানিজমের সেম নাম হয়ে গেছে, তখন কি করা হবে, তখন প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী যে নামটা আগে তাকে রাখা হলো তাকে সিনিয়র হোমোনিম বলা হলো এবং তাকে ভ্যালিড নেম হিসেবে রাখি দেওয়া হলো, অন্যটা হলো জুনিয়র হোমোনিম, কিন্তু জুনিয়র হোমোনিম বলে কিছু থাকবে না, সেটা মাস্ট বি চেঞ্জড হয়ে যাবে, কারণ ওই অ্যানিমেলটাকে তো কিছু নামে ডাকতে হবে, তাতে একটা নামকরণ করতে হবে, কারণ সেই অ্যানিমেলটার নামের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাকে আমি নিয়ে নিচ্ছি অন্য অ্যানিমেলের জন্য, তাহলে তাকে এখন অন্য নাম দিতে হবে, তাহলে তাকে মাস্ট বি রিপ্লেস করতে হবে। তাকে একটা এক্সাম্পল নিয়েছে প্যান্থেরা লিও স্মিথ 1820, আর প্যান্থেরা লিও জোন্স, 1 মিনিট দাঁড়াও তো একটু। হ্যালো, তো যেটা ওল্ডেস্ট নেম সেইটা হয়ে যাবে সিনিয়র সিনোনিম, আর যেটা পুরানো সেটা হয়ে যাবে কি না জুনিয়র, সরি হিউমোনিম, এবং সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আমরা এর আরো অনেক এক্সাম্পল আমি পরে অ্যাড করে রেখেছি, আরো কয়েকটা এক্সাম্পল পড়তে হবে। আচ্ছা, এরপরে তাহলে এইটা গেল হোমোনিমি, সিনিয়র হোমোনিম এবং জুনিয়র হোমোনিম। তাহলে সিনিয়র হোমোনিমটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিড নেম, আর জুনিয়র হোমোনিমটা হচ্ছে কিনা
যেটা ডিসকার্ডেড হয়ে যাবে, যেটাকে রিপ্লেস করতে হবে বাই নিউ নেম। এরপরে আমরা হোমোনিমের ক্ষেত্রে দুটো টাইপস দেখব, প্রাইমারি হোমোনিম আর সেকেন্ডারি হোমোনিম। এমনটা যদি হয়, আর্টিকেল 57.2-তে প্রাইমারি হোমোনিমের ডেফিনেশন বলা আছে, যদি এমন হয় যে মনে কর দুটো স্পিসিসের একই নামকরণ করা হয়ে গেছে, সেই দুটো স্পিসিস একই জেনাসের। যেমন ধর এক্সাম্পলটা, কিউলেক্স অ্যাফিনিস স্টিফেন্স 1825-এ একটা পার্টিকুলার কিউলেক্স স্পিসিসের জন্য নামকরণ করেছিলেন, আর অ্যাডামস সেই কিউলেক্স অ্যাফিনিস নামকরণটাই করেছিলেন 1903-তে অন্য একটা স্পিসিসের জন্য। তাহলে দেখ জেনাসটা কি, কিউলেক্স কিউলেক্স, সেই জেনাসের আন্ডারেই দুটো কাছাকাছি দুটো স্পিসিস। স্টিফেন্স যে স্পিসিসটার নাম করেছিলেন অ্যাফিনিস, অ্যাডামস অন্য একটা স্পিসিসের নামকরণ করে দিয়েছিলেন অ্যাফিনিস। তাহলে ধর কিউলেক্স জেনার আন্ডারে দুটো আলাদা আলাদা স্পিসিস, অথচ তাদের নামকরণ একই হয়ে গেছে, দুটাকেই আমরা অ্যাফিনিস বলছি, সেটা তো হতে পারে না। তাহলে নামটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে দুটা, এরা হয়ে গেল পরস্পরের হোমোনিম। এখন এখানে তোরা বল যে কোনটা ভ্যালিড নেম হবে আর কোনটায় রিপ্লেস করতে হবে কি? তার মানে কোনটা, কিউলেক্স অ্যাফিনিস? কিউ তার মানে কিউলেক্স অ্যাফিনিস, কিউলেক্স অ্যাফিনিস ইজ দ্য ভ্যালিড নেম, আর কিউলেক্স অ্যাফিনিস স্টিফেন্সটা হচ্ছে ভ্যালিড নেম, আর কিউলেক্স অ্যাফিনিস অ্যাডামসটা হচ্ছে জুনিয়র, যেটা চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে। যেমন রানা ট্রাইগ্রিনা লিনিয়াস, রানা ট্রাইগ্রিনা ফেব্রিসিয়াস। তাহলে এক্ষেত্রেও দেখ, রানা ট্রাইগ্রিনা, ট্রাইগ্রিনা যে স্পিসিসটা, সেই স্পিসিসটা লিনিয়াস একটা স্পিসিসের জন্য ট্রাইগ্রিনা নাম দিয়েছিলেন, যেটা এখন আছে, এখন আমরা যেটা রানা ট্রাইগ্রিনা হিসেবে চিনি। আর অন্য কোনো একটা স্পিসিসের যেটার নামকরণ ফেব্রিসিয়াস করে ফেলেছিলেন ট্রাইগ্রিনা। তাহলে কিন্তু 1758-এ যেহেতু লিনিয়াস আগে করেছিলেন, ওই জন্য কি না, রানা ট্রাইগ্রিনাটা রয়ে গেল, আর রানা ট্রাইগ্রিনা ফেব্রিসিয়াসটা চেঞ্জ হয়ে অন্য কোনো স্পিসিস হলো। তাহলে দুটো স্পিসিসের একই নাম হয়ে গেল, তারা যদি সেম জেনাসের আন্ডারে হয়, তখন আমরা তাদের সেই হোমোনিম গুলোকে বলছি প্রাইমারি হোমোনিম, যদি জেনাসটা একই হয়। কিউলেক্স অ্যাফিনিস, কিউলেক্স অ্যাফিনিস, বা কিউলেক্স অ্যাফিনিস স্টিফেন্স, কিউলেক্স অ্যাফিনিস অ্যাডামস, এরা হচ্ছে প্রাইমারি হোমোনিম। রানা ট্রাইগিনা লিনিয়াস, রানা ট্রাইগিনা ফেব্রিসিয়াস, এরা হচ্ছে পরস্পরের প্রাইমারি হোমোনিম। এবারে যদি মনে কর একই জেনারেশন না হয়, অন্য জেনাসের, অন্য জেনাসের অ্যানিমেল, অন্য কোনো গ্রুপের অ্যানিমেল, অন্য কোনো ফাইলামের অন্য কোনো অ্যানিমেল, তাদের নাম সেম হয়ে গেছে, তখন সেটা সেকেন্ডারি হোমোনিম। তাহলে যেমন এই যে দুটো স্পিসিস, টু স্পিসিস নেমস ইন দ্য নেমস ফ্রন্টিলা অ্যাক্রোগ্লসোইডিস টাওয়েনসেন্ট, আর ইউফ্রিসোপোলিয়া অ্যাক্রোগ্লসোইডিস টাওয়েন্স। তাহলে এই যে 1926, তাহলে এই যে দেখ, ফ্রন্টিনা একটা আলাদা জিনাস, আর ইওফ্রিসোপোলিয়া একটা আলাদা জিনাস, কিন্তু দুটোর আন্ডারেই স্পিসিসের নামটা সেম হয়ে গেছে, অ্যাক্রোগ্লসোইডিস। এটার ক্ষেত্রেও কি না অ্যাক্রোগ্লসোইডিস। তাহলে এই যে দুটো জেনাস আলাদা, আগেরটাই কি ছিল, কিউলেক্স কিউলেক্স, জেনাসটা একই ছিল। তাহলে জেনাসটা যদি একই হয়, যে দুটো স্পিসিসের নাম একই হয়ে গেছে, তখন সেই হোমোনিম গুলো বলা হয় প্রাইমারি হোমোনিম। আর জেনাসটা আলাদা, দুটো ডিফারেন্ট জেনাস, তাদের নামটা সেম হয়ে গেছে, তখন সেটা হচ্ছে কি না প্রাইমারি হোমোনিম, এই সেকেন্ডারি হোমোনিম। এক্ষেত্রে এই যেটা 1891-এ দেওয়া, সেইটা কি হয়ে যাবে না, সেটা কি বললো তোর ভ্যালিড নেম হবে। এরপরে আর্টিকেল 58, টটোনিম। টটোনিম কি বলছে না, যদি এরকম হয় যে এতক্ষণ তো আমরা পড়লাম যে একই নাম হওয়া চলবে না, একই ওয়ার্ড হওয়া চলবে না, একই ওয়ার্ড, এইসবই তো পড়লাম। তাহলে যদি এমন হয় যে কারো জেনাস এবং স্পিসিসের নামটা একই ওয়ার্ড, তাহলে কি হবে, সেটা কি অ্যাকসেপ্টেবল হবে? হবে। সেই ঘটনাটাকে বলা হয় টটোনিম। যে যদি মনে কর কারো জেনাস নেজা আর স্পিসিসও নেজা, তাহলে কিন্তু সেটা ভ্যালিড নেম হিসাবেই ধরা হবে। ঠিক আছে, ওই জেনাসের আন্ডারে ওই স্পিসিসের কোন একটা স্পিসিসের নাম কিন্তু জেনাসের নামটা ইউজ করা যেতে পারে, সাব স্পিসিস হলেও যাতে ইউজ করা যাবে। তখন এইভাবে লেখা হবে, যেমন নেজা নেজা, অ্যাপাস অ্যাপাস অ্যাপাস। এই ঘটনাটাকে বলে টটোনিম।
যে টটোনিম is the name of a species or subspecies in which second or even the third component of the same name repeats the generic name. জেনাসের নামটাকেই যদি রিপিট করে তাহলে তো এটা আমরা এতক্ষণ যে সিস্টেম পড়ছিলাম যে, কিন্তু অ্যানিমেলটা যদি সেম, নেজা নেজা যে অ্যানিমেলটাকে বলা হচ্ছে সেই অ্যানিমেলটা সেম, সেই নেজাই, ওর জেনাস অনুযায়ী স্পিসিস অনুযায়ী অ্যানিমেলটা কিন্তু সেম। সেই জন্য জেনাস এবং স্পিসিসের নামটা সেম হলেও বা ওয়ার্ডগুলো সেম হলেও সেটা কিন্তু ভ্যালিড এবং অ্যাকসেপ্টেড নেম। এই টটোনিমটা ফর শর্ট কোশ্চেন ভেরি মাচ ইম্পর্টেন্ট। টটোনিম, হোয়াট ইজ টটোনিম, এই কোশ্চেনটা বোধহয় বহুবার এসেছে, সুতরাং টটোনিমটা খুব ভালো ভাবে মনে রাখবে। যে টটোনিমটা কি জিনিস না, টটোনিমটা কিন্তু এই হমোনিমি যে ব্যাপারটা এইটাকে কিন্তু এখানে করে না। হোমোনিমি ব্যাপারটা কিন্তু এখানে কোনো এটাকে ইন্টারপ্রিট করে না, এটা আলাদা জিনিস। হোমোনিমি দূরে দুটো ডিফারেন্ট অ্যানিমেল হয়ে যায় তখন হোমোনিমি ব্যাপারটা এবং ইন্টারপ্রিটেশন হবে একটা ইনভ্যালিড একটা ভ্যালিড হোক। এক্ষেত্রে অ্যানিমেলটা কিন্তু দেখ সেম, তার জেনাসটা তার স্পিসিসটা একই জেনাসের আন্ডারে, নেজার আন্ডারে অন্য স্পিসিস আসে তার আলাদা না। যেমন নেজা নেজা এটা হচ্ছে আমাদের গোখরো সাপ, যেটা আমরা যেটাকে এখানে গোখরো সাপ বলি, যেটার ইংরেজি নাম স্পেকটাকেলড কোবরা, সেটা হচ্ছে নেজা নেজা হলো। এই নেজার আন্ডারই অন্য একটা স্পিসিস যেটাকে আমরা মনোকেল্ড কোবরা বলি, যেটাকে কেউটে সাপ বলি, নেজা কেউটিয়া, তাহলে তখন কিন্তু তাদের নাম আলাদা। তাহলে গোখরো সাপের ক্ষেত্রে জেনাসও নেজা স্পিসিসও নেজা, সেটা হতে পারে, অসুবিধা নেই। কিন্তু গোখরো সাপ এই নেজার এই দুটো আলাদা স্পিসিস, গোখরো আর কেউটে, তাদের কিন্তু একই নাম হবে না। একজনের নাম নেজা হলে একজনের নাম কেউটিয়া, একটা স্পেকটাকেলড কোবরা একটা মনোকেল্ড কোবরা। বুঝা গেছে টটনিম ব্যাপারটা? আরে বেশ, এরপরে চ্যাপ্টার 13 টাইপ কনসেপ্টিভ নমেনক্লেচার। আমরা অলরেডি টাইপ কনসেপ্ট সম্পর্কে পড়ে এসেছি আগের ক্লাসে, এটা ট্যাক্সোনমিক ক্লাসে, যে প্রত্যেকটা ট্যাক্সনের পাবলিকেশনের সময় তার একটা অবজেক্ট বা একটা স্পেসিমেন কোনো মিউজিয়ামে জমা দিতে হবে, কোনো জেডএসআই এর বা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি মিউজিয়াম বা কোনো কোনো মিউজিয়ামে জমা দিতে হবে। ঠিক আছে, সেই প্রসেসটা আছে, সেই প্রসেস স্পেসিমেনটাকে বলে টাইপ স্পেসিমেন, এবং এই কনসেপ্টটা টাইপ কনসেপ্ট। টাইপ স্পেসিমেন কত রকম কি হয় তার আমরা জিনিসগুলো সব পড়েছি আগে। এরপরে কিছু ইম্পর্টেন্ট রুল, এবং তার মধ্যে আমরা ল, প্রায়োরিটি, সিনোনিমি, এই ব্যাপারগুলো একটু পড়বো। দেখ, সাম আদার ইম্পর্টেন্ট রুলস, যেমন এই যে আমরা যেটা প্রতি মুহূর্তে আমরা সবাই চেক করি, যে যদি সায়েন্টিফিক নেমটা টাইপ করা হয় তাহলে আমরা এতক্ষণ যে সমস্ত সায়েন্টিফিক নেমগুলো দেখলাম এতক্ষণ, সমস্ত টাইপ করা নেমগুলো সব দেখ ইটালিক, এটা বাঁকা বাঁকা ওয়ার্ড দেখতে পেয়েছিস, এই উপরেরটা থেকে আলাদা বাঁকা একটু ইটালিক ফন্ট, এটাকে কম্পিউটার ভাষায় ইটালিক ফন্ট বলে, এই যে একটু বাঁকা বাঁকা, তাহলে সমস্ত টাইপ করা নামকে এরকম ইটালিক করে লিখতে হবে। আর যদি হাতের লেখা হয় তাহলে তো এরকম বাঁকানো সম্ভব নয়, তখন তার তলায় দাগ দিতে হবে, শুড বি আন্ডারলাইন্ড। এটা কোনো সিঙ্গেল আর্টিকেলে নাই, তুই যদি আর্টিকেল নাম্বার এখানে লেখা নেই, কোনো সিঙ্গেল আর্টিকেলে নাই, সব ম্যাক্সিমাম অনেক জায়গাতে অনেক আর্টিকেলে এর রুল রেগুলেশন গুলো বলা আছে, সেজন্য এর কোনো সিঙ্গেল আর্টিকেলে এটাকে বলা নাই। তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, পরীক্ষায় এটা লিখতেই হবে। যদি রুল সম্পর্কে জুলজিক্যাল নোমেনক্লেচার জানতে চাই তাহলে এই রুলসটা কিন্তু লিখতেই হবে। দ্য ফন্ট অফ দ্য সায়েন্টিফিক নেম শুড বি প্রিন্টেড ইন ইটালিক্স, অ্যান্ড ইন কেস অফ হ্যান্ড রিটেন দ্য নেম শুড বি আন্ডারলাইন্ড। ঠিক আছে, তাহলে এইটা একটা হলো। এবার আর্টিকেল 23.3 ল প্রায়োরিটি, যেখানে আর্টিকেল 23 ছিল তারই কিছু সাব আর্টিকেল হিসেবে একটা জিনিস হচ্ছে সিনোনিম। আমরা এতক্ষণ হোমোনিম পড়লাম, যে যদি একটা ওয়ার্ড দুটো বা একটা নেম যদি দুটো ডিফারেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহার হয় তখন সেটা হোমোনিম। সিনোনিম কি না, একই নামের যদি একই স্পিসিসের যদি একের বেশি নামকরণ হয়, যেমন আমাদের সবার দুটা তিনটা করে নাম থাকে, যেমন আমার নাম, ভালো নাম অভিষেক পাত্র, ডাক নাম বুলেট, আরো কেউ তো অন্য কিছু বলে ডাকে, তাহলে দুটা তিনটা নামকরণ থাকে, তোদের অনেকেরই দুটা তিনটা করে নাম আছে। তার মধ্যে ভ্যালিড নেম কিন্তু একটাই, সব জায়গায় অ্যাকসেপ্টেড নাম কিন্তু একটাই। আমি পরীক্ষাতে আমার অ্যাডমিট মার্কশিট আমার সমস্ত জায়গাতে ডকুমেন্টসে কিন্তু অভিষেক পাত্র নামটাই আছে। এরকম কখনো বটে কি যে আমার মাধ্যমিকের অ্যাডমিটে আছে অভিষেক পাত্র, আর কলেজে অ্যাডমিশনের সময় আমি বুলেট পাত্র নাম দিয়ে অ্যাডমিশন হইলো? এটা তো কখনো হতে পারে না। তাহলে নাম সবসময় একটাই হবে, একটা ভ্যালিড নেম সবসময় একটাই হবে। বোঝা গেছে? তাহলে অনেক নাম থাকতে পারে,
সেই নামগুলোকে ডিসকার্ড করা বা সেগুলোকে রিপ্লেস করারও দরকার নেই। আমার নাম যদি দুটো থাকে তার মধ্যে একটাকে ভ্যালিড নাম দিলাম, আরেকটা নাম থাকলেও বা না থাকলেও তাতে কিছু আসে যায় না। থাকলেও আসে যায় না, না থাকলেও আসে যায় না। তাহলে যেমন হোমোনিমিতে আমরা দেখছিলাম যে জুনিয়র হোমোনিমটাকে রিপ্লেস করতে হয়েছিল, এখানে কিন্তু সব রিপ্লেসের ব্যাপার নাই। একটা স্পিসিস তার অনেকগুলো নাম আছে, একটা নামকে আমরা ভ্যালিড নাম হিসেবে নিলাম, অন্যগুলো থাকলো, কার ইচ্ছা গেলে ডাকবে। যেমন আমরা তো সবাইকে কি সাইন্টিফিক নেমে ডাকি? আমরা মনে করি আমরা এখানে একটা অ্যানিমেল, কুকুরকে কুকুর বলে ডাকি, তো তার সেটাও তো একটা নাম তার, ঠিক আছে। আবার তার সাইন্টিফিক নেমে ক্যানিস ফ্যামিলিয়ারিস, আমরা এখানে কুকুর বলি। আবার অন্য ইংরেজিরা ডগ বলে, আবার কেউ হয়তো অন্য কিছু বলে। তো তার তো অনেক নাম আছে। গুগলে সার্চ করলে দেখবে একটা স্পেসিস তার উইকিপিডিয়াতে অনেকগুলো নাম দেবে, 20টা 25টা 30টা করে নাম দেওয়া হয়েছে। সব দেশে, আমাদের ভারতবর্ষে তো সব রাজ্যে একটা আলাদা করে আলাদা আলাদা নাম, সব অ্যানিমেলের, সব গাছের, প্ল্যান্টের। তো তাহলে যদি একটা অ্যানিমেলের বা একটা ট্যাক্সনের যদি অনেকগুলো নাম হয়, তখন তার মধ্যেও একই ল অফ প্রায়োরিটি অনুযায়ী যে নামটা ফার্স্ট হয়েছে 1758-এর 1 জানুয়ারি 1758-এর পরে, যে নামটা ফার্স্ট সমস্ত ক্রাইটেরিয়া মেনে দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে ভ্যালিড নেম, বা সেই নামটা তার অ্যাকচুয়াল সাইন্টিফিক নেম, যেটাকে বলা হয় সিনিয়র সিনোনিম। আর বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে জুনিয়র সিনোনিম, সেগুলোও থাকলো। রিপ্লেস ফিপ্লেস করার কোনো ব্যাপার নেই, সে নাম থাকলো, মেন নাম তো আমরা পেয়ে গেছি, সেটা সিনিয়র সিনোনিম। তাহলে ডিফারেন্ট নেমস গিভেন টু ওয়ান অ্যান্ড দ্য সেম ট্যাক্সন আর কল্ড সিনোনিম। মায়ের 1969 দেওয়া ডেফিনেশন সিনোনিমের, ডিফারেন্ট নেম গিভেন টু ওয়ান অ্যান্ড দ্য সেম ট্যাক্সন আর কল্ড synonym. According to him, synonym is a chronological list of scientific names which have been applied to a given taxon, including the dates of publication and the author of a name. তাহলে একটা নাম অ্যানিমেলের যদি অনেকগুলো নাম থাকে তখন সেগুলো হচ্ছে সব কি না সিনোনিম। তার মধ্যে স্পেসিফিক সিনোনিম হতে পারে, জেনেরিক সিনোনিম হতে পারে। জেনাসের যদি অনেকগুলো নাম থাকে তাহলে জেনেরিক সিনোনিম, স্পিসিসের যদি অনেকগুলো নাম থাকে তাহলে স্পেসিফিক সিনোনিম। তার মধ্যে সিনিয়র কোনটা না, যেটা ওল্ডেস্ট। when there are a number of synonym in taxon, the selection of proper name applicable to the taxon is made through the law of priority. এখানেও সেই প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী that is the oldest available name is taken as the valid name and may be referred to as senior synonym. আর বাকি যেগুলো, আফটার সিলেক্টিং দ্য সিনিয়র নেম দ্য রেস্ট নেমস, বাকি নামগুলো সেটা হুইচ আর মোর রিসেন্ট, যারা মোর রিসেন্ট, যারা নতুন দেওয়া হয়েছে, দেওয়ার পর ইনভ্যালিড, তারা ইনভ্যালিড নেম অ্যান্ড আর ডেজিগনেটেড এট জুনিয়র সিনোনিম, তারা থাকলে জুনিয়র সিনোনিম হয়ে। কিরে, তাহলে সিনোনিম ব্যাপারটা বুঝতে পারছিস কি? বল। বেশ, তাহলে এরপরে আমরা এক্সাম্পল দেখছি, দেখ অনেকগুলো এক্সাম্পল দেখছি। যেমন সিনিয়র সিনোনিম, ব্রাকিমেরিয়া লেসাস ওয়াকার দিয়েছিলেন 1841-এ, ব্রাকিমেরিয়া পাংটিভেন্ট্রিস ক্যামেরন দিয়েছিলেন 1911-এ। তাহলে কোনটা সিনিয়র, কোনটা মেন নাম না ব্রাকিমেরিয়া লেসাস। পাংটিভেন্ট্রিসটা আছে জুনিয়র হয়ে। একটা বাটারফ্লাইয়ের, খুব কমন বাটারফ্লাই আমাদের চারদিকে দেখতে পাওয়া যায়। তো বাটারফ্লাই স্পিসিস যার নাম প্যাপিলিও পলিপটেস, ডেসক্রাইব প্লাস লিনিয়াসের যারা ডেসক্রাইব দিয়েছিলেন উনি 1758-এ নামটা দিয়েছিলেন পপিলিও পলিপটেস। অ্যানাদার একটা একজন সায়েন্টিস্ট, তিনি নামকরণ করেছিলেন 1775-এ প্যাপিলিও রোমুলাস। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ প্রায়োরিটি কোনটা ভ্যালিড নেম হবে? প্যাপিলিও পলিপটেস, পাবলিশ যেহেতু আগে 1758-এ, সুতরাং প্যাপিলিও পলিপটেস ইজ দ্য ভ্যালিড নেম বা সিনিয়র সিনোনিম। আর প্যাপিলিও রোমুলাস হচ্ছে জুনিয়র সিনোনিম। যেমন মুস্কা ডোমেস্টিকা, এটা সবার খুব মনে দেবে, এই এক্সাম্পলটাই পরীক্ষায় লিখবি। মুস্কা ডোমেস্টিকা লিনিয়ার 1758, এই নাম অথারের নাম এবং ইয়ার সমেত, কিন্তু সাল সমেত যখন এক্সাম্পল দিবি, হোমোনিম সিনোনিম যারই, শুধু নামগুলো লিখলে মনে নাম এবং সাল দুটাই দিতে হবে, তবে তো বুঝে যাবে কোনটা ভ্যালিড। তাহলে মুস্কা ডোমেস্টিকা লিনিয়াস দিয়েছিলেন 1758, আর মুস্কা আরবানা ফেব্রিসিয়াস দিয়েছিলেন 1781-এ। স্বাভাবিকভাবে মুস্কা ডোমেস্টিকা হচ্ছে সিনিয়র সিনোনিম, যেটা ভ্যালিড, আমরা যেটা জানি আমাদের ঘরের মাছিগুলোকে মুস্কা ডোমেস্টিকা হিসেবে জানি। মুস্কা আরবানা নাম যে হয়েছিল সেটা আমরা জানিই নেই, আজকে জানলাম যে মুস্কা আরবানা বলে ওদের একটা নাম আছে জুনিয়র সিনোনিম, যেটা যেটা ফেব্রিসিয়াস দিয়েছিলেন 1781-এ। তাহলে ভ্যালিড নেম হচ্ছে কোনটা না মুস্কা ডোমেস্টিকা। বোঝা গেছে? এই হচ্ছে হোমোনিমি, খুব সহজ জিনিস সিনোনিমি, খুব সহজ জিনিস সিনোনিমি। কিরে, আচ্ছা এরপরে আমরা ল অফ প্রায়োরিটি সম্পর্কে একটু পড়বো, যে ল অফ প্রায়োরিটি এটা কিন্তু বড় কোশ্চেন, 5 নম্বরে আসে। তাহলে ল অফ প্রায়োরিটি সম্পর্কে আমাদেরকে কিছু পয়েন্ট, একটু কিছু কথা জানতে হবে। দেখ, ল অফ প্রায়োরিটি তো বলছে যে ওল্ডেস্ট অ্যাভেলেবল নেম ইজ দ্য ভ্যালিড নেম, তাই তো। এবং প্রিন্সিপাল অপারেটস ফর, যে অপারেট কখন থেকে হবে না, পাবলিশড ফ্রম
January 1758 টু প্রেজেন্ট, এটা হচ্ছে তোমার ল অফ রাইটের সময়কাল, যে সব ল অফ রাইট অ্যাপ্লাইড হবে 1758 থেকে। ঠিক আছে, তাহলে হয় না সিঙ্গেল স্পিসিস অর জেনাস হ্যাজ বিন গিভেন টু অর মোর অ্যাভেলেবল নেমস ইন্ডিপেন্ডেন্টলি, দ্য কারেক্ট নেম ইজ হোয়েন এভার পসিবল অ্যান্ড প্র্যাকটিসেবল দ্য ওয়ান পাবলিশ ফার্স্ট, যেটা আগে সেইটা হচ্ছে তার অ্যাকসেপ্টেবল নাম হবে। যেগুলো আমরা তখন হোমোনিম সিনোনিম পড়তে যাই পড়লাম, দ্য আর্লিয়ার নেম ইজ নোন অ্যাজ সিনিয়র সিনোনিম অ্যান্ড লেটার নেম ইজ জুনিয়র সিনোনিম। সিনোনিমের সাপেক্ষে বললে সিনিয়র জুনিয়র আমরা পড়লাম। তাহলে এইটা ল প্রায়োরিটির মেন কথা, যে ওল্ডেস্ট অ্যাভেলেবল নেম ইজ দ্য ভ্যালিড নেম। তার স্টার্টিং পয়েন্টটা অবশ্যই বলতে হবে যে 1 জানুয়ারি 1758, সেটা এইভাবে লেখা হয় 1 জানুয়ারি 1758, এইভাবে সেটা লিখতে হবে। এবারে এসেন্সিয়াল কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রায়োরিটি, খুব ইম্পর্টেন্ট, যে ঠিক আছে পুরনো তো বটে আগে দিয়েছে, কিন্তু সে কি কন্ডিশনগুলো ফলো করে চলছে। ল অফ প্রায়োরিটি তখনই অ্যাপ্লাই হবে যদি সেই নামটা এই সমস্ত কন্ডিশনসগুলো মেনে তৈরি করা হয়। কি কি কন্ডিশনস? ইট ইজ অ্যান অ্যাভেলেবল নেম, that is was published with the accompanying description, definition or bibliographic indication, যে নামকরণ যেটা করা হয়েছে সেইটার মধ্যে, সেই টার্মটার মধ্যে সেই স্পিসিসটার একটা ডিসক্রিপশন আছে, তার একটা ডেফিনেশন আছে, বা তার একটা বিবলিওগ্রাফিক ইন্ডিকেশন যদি থাকে। এটা শুধু শুধু একটা ওয়ার্ডকে ইউজ করে দিলাম তাহলে কিন্তু হবে না, সেটা তার ডেসক্রাইব, সেই সেই নামটা তাকে ডিসক্রাইব করতে হবে, তার সেই স্পিসিসটাকে, তবে আমরা তবে সেটা একটা অ্যাভেলেবল, একটা অ্যাকসেপ্টেবল নেম হবে। দ্য অথার অ্যাপ্লাইড দ্য প্রিন্সিপাল অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার, সে অথার যদি নামকরণ করছে কিন্তু তাকে বায়োনোমিয়াল নোমেনক্লেচারটাকে ফলো করতে হবে, তাকে জেনাস স্পিসিস, যে বায়োনোমিয়াল দুটো ওয়ার্ড যুক্ত নাম সেইটা দিয়ে রাখতে হবে। একটা নাম দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে নাম দেওয়া থাকলে কিন্তু সেটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে তাকে সেই ওয়ার্ডটাকে তার ডেসক্রাইব, তার সেই অ্যানিমেলটার ডেসক্রিপশন থাকতে হবে তার মধ্যে, তাকে বোঝাতে হবে যে হ্যাঁ নামটা দিয়েই বোঝা যাচ্ছে অ্যানিমেলটার সম্পর্কে কিছু অন্তত, এবং সেই নামকরণটা বাইনোমিনাল হতে হবে। হলো, দ্য নেম ওয়াজ ভ্যালিডলি পাবলিশড, সেটাকে সবার কাছে পাবলিশড হতে হবে, দ্য মেড পাবলিকলি অ্যাভেলেবেল অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দ্য কোড, সেটা সমস্ত যে কোড মেনে তৈরি হয়েছে সেইটা তার পাবলিকেশন থাকতে হবে, সেটা সবার কাছে পাবলিশ হয়ে থাকতে হবে। জেনেরিক মানে তো মনে কর করলো কিন্তু না সেটা পাবলিশ করে নাই, তাহলে কিন্তু দিশা বলতে দাবি করতে পারবো না যে আমি আগে দিয়েছিলাম। কিন্তু সে মনে করো আমি একটা আজকে কোনো একটা রিসার্চ করলাম, দিশার পাবলিশ করলাম না, দিয়ে দেখলাম যে 10 দিন বা 1 বছর পরে অন্য কেউ একজন সেটাকে পাবলিশ করে দিয়েছে, তখন কিন্তু আমি আর দাবি করতে পারবো না যেটা আমি আগে খুঁজে পেয়েছি বা আমি আগে করেছি, আমি তো পাবলিশ করিনি। তাহলে পাবলিশড হয়ে থাকতে হবে সবার কাছে, ইন্টারন্যাশনাল কোড মেনে যে নামকরণটা হয়েছে সেটা পাবলিকলি অ্যাভেলেবেল থাকতে হবে, তবে তাকে স্বীকৃতি দেওয়া হবে, সে আগে বলে সেটা মানা হবে। ঠিক আছে, জেনেরিক অ্যান্ড সাব জেনেরিক নেম আর ফিক্সড বাই টাইপ স্পিসিস, তার টাইপ স্পিসিস দিতে হবে, অ্যাজ ডেজিগনেটেড দ্য ডিটারমাইন্ড ফ্রম দ্য অরিজিনাল পাবলিকেশনের সময় তার টাইপ স্পেসিমেন জমা থাকতে হবে। ঠিক আছে, ইভেন দ্য ওল্ডেস্ট অ্যাভেলেবল নেম ইজ রিজেক্টেড ইফ ইট ইজ এ জুনিয়র হোমোনিম, ইন কেস ইন হুইচ কেস প্রায়োরিটি ডাজ নট অ্যাপ্লাই, যদি মনে করে এরকম দেখা যায় যে ওল্ডেস্ট, ঠিক আছে ওল্ডেস্টটাও কিন্তু জুনিয়র হোমোনিম হয়ে পরে তাকে ইয়ে হইতে পারে, ইভেন ওল্ডেস্ট অ্যাভেলেবল নেম মানে যেটা পুরানো সেইটাও কিন্তু রিজেক্টেড হতে পারে এবং অ্যাজ এ জুনিয়র হোমোনিম হয়ে যেতে পারে, সে যদি কিন্তু এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া তার যদি মেনটেন না হয় তখন কিন্তু সেটা হতে পারে। তাহলে এই জিনিসগুলো লিখতে হবে, যে ল অফ প্রায়োরিটি শুধু আমরা ওই এক লাইন লিখে দিলাম তাহলেই হবে না, কিন্তু ল অফ প্রায়োরিটি, তার স্টার্টিং ডেট, ঠিক আছে, তার ক্রাইটেরিয়া, এবং তার সাথে অবশ্যই সিনোনিম হোমোনিম গুলোকে একটু বলতে হবে, এবং একটা করে এক্সাম্পল, অন্তত একটা এক্সাম্পল হয় সিনোনিমের কিংবা হোমোনিমের। এখানে দুটো এক্সাম্পল আমি বলছি, দেখ প্রথমে হোমোনিমের এক্সাম্পল, ল অফ প্রায়োরিটি কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, দেখ ভালো করে ব্যাপারটা বুঝ। 1788 ফরস্টার বলে একজন বিজ্ঞানী জেনাস ইকিডনা বলে নামকরণ করেছিলেন মোরে ইলের, ইল মাছের একটা নামকরণ করেছিলেন ইকিডনা। ভালো করে বুঝ ব্যাপারটা, যে ফরস্টার 1788-এ ইকিডনা নামটা দিয়েছিলেন মোরে ইলের জন্য। ঠিক আছে, কেভিএর 1797-এ সেম ওয়ার্ডটা ইকিডনা ব্যবহার করেছিলেন একটা মনোট্রিমাটা, এক ধরনের ম্যামালস, মনোট্রিমাটা এক ধরনের ম্যামালস মনোট্রিমাটার জন্য 1797-এ। ঠিক আছে, আর মেরিম ইন 1820-তে একটা ভাইপার মানে সাপ, তার জন্য ইকিডনা নামটা দিয়েছিলেন। তাহলে এবারে তোরা বল কোনটা ভ্যালিড নেব, কার জন্য এটা নামটা থাকিয়ে যাবে, কারগুলো ডিসকার্ডেড হয়ে যাবে, কি?
আরে বল, বল, কে কিছু বলছিস না যে? বল, কোনটা ভ্যালিড নেম হবে? হ্যাঁ, তাহলে যে ফরস্টার মোরেইলের জন্য যে নামটা দিয়ে নিকিড না, সেইটা রয়ে যাবে। আর বাকিগুলো তাহলে ওইটা হয়ে যাবে সিনিয়র সিনোনিম, হোমোনিম। আর বাকিগুলো হয়ে যাবে জুনিয়র হোমোনিম। আর আমরা প্রথম থেকেই কি বলেছি, জুনিয়র হোমোনিম মাস্ট বি রিপ্লেসড। কারণ তাহলে যদি মনে কর নাম না রিপ্লেস করা হয়, তাহলে তো আর নামকরণই করা হলো না ভাইপারটার বা ইকিডনাটার। তাহলে পরবর্তীকালে দেখ, তাহলে সো দ্য ভ্যালিড নেম ইজ ইকিডনা ফর মোরেইল by Foster 1788 become senior homonym and the name becomes junior, and other and the rest names বাকি নেমগুলো হয়ে গেলো জুনিয়র হোমোনিম। and the junior homonym must be replaced with the same with the new names। নতুন নাম দিয়ে নতুন নামকরণ করতে হবে, তাহলে বাকি ওই ভাইপার বা মনোট্রিমাটার জন্য। দেখ পরবর্তীকালে কি হয়েছে, দ্য নেম মনোট্রিম, মনোট্রিমাটার নাম হয়ে গেছে ট্যাকিগ্লোসাস। আর ভাইপারটার নাম হয়ে গেছে যে ভাইপার সাপটা তার নাম হয়ে গেছে বাইটিস। তাহলে 1811 ইল্লিগার বলে উনি ট্যাকিগ্লোসাস নামকরণ করে দিয়েছেন ওই মনোট্রিমাটার। আর কি বলতো তোর আহ, কি বলতো 1842-তে গ্রে ভাইটিস নামকরণ করে দিয়েছিল ওই ভাইপারটা। দেখবি আমাদের এক্সিবিশনে একটা কাঁটা কাঁটা যুক্ত অ্যানিমেল, ওই বায়োডাইভার্সিটি কনজারভেশনের জায়গাটার নাম ছিল, দেখবি লেখা ছিল অ্যানিমেলটার নাম ট্যাকিগ্লোসাস, ওইটাই হচ্ছে ইকিডনা। ওকে ইকিডনা নামও অনেকেই জানে, অনেকেই ওকে ইকিডনা নামে জানে, কিন্তু ওর অ্যাকচুয়াল নাম ঠিক ট্যাকিগ্লোসাস। দেখ এই যে ব্যাপারগুলা, এটা একটু বলি যে এই যে ব্যাপারগুলা, এটা তো আর ওই আইসিসি পাবলিশ হওয়ার সাথে সাথে সব তো কাছে চলে আসে না। এত এত বিজ্ঞানী এত এত নামকরণ করে রেখেছে, কার দুটো নাম হয়ে গেছে, কার কি বলতো দুজন একই নাম হয়ে গেছে, সেগুলো তো পরে পরে আসছে কাছে। তাহলে হয়তো এমন দেখা গেছে যে অত দেখা যায় 1990 সাল পর্যন্ত আমরা যে নামটা জানতাম, পরবর্তীকালে দেখা গেছে যে তখন কেউ দাবি করেছে না এর তো একটা আলাদা নাম আছে, সেটা অন্য কোনো একজন বিজ্ঞানী দিয়ে গেছিল, তখন সেটা চেঞ্জ হলো। যেমন ধর আমি একটা এটাকে উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা বুঝাই, তাহলে মনে কর আমরা ইকিডনা নামেই জানছি, কারণ যে বইটা যার বই আমরা পড়ছি তিনি যখন স্টাডি করছেন তিনি ফস্টারের রিসার্চ পেপারটা পড়েননি। অনলাইনে যুগ ছিল না, এখন সার্চ করলে যেমন সব চলে আসবে, চ্যাট জিপিটির যুগ ছিল না, সব তো রিসার্চ পেপার সেই চিঠি, ঘরে চিঠি আসার মতন রিসার্চ জার্নাল আসতো। সবাই সব জার্নাল ফলো করা সম্ভব পৃথিবীর অত জার্নাল? তাহলে মনে কর যিনি বইটা একটা বই লিখেছেন মনোট্রি ম্যামাল সম্পর্কে, তিনি খেয়াল করে পড়েনি নেই ফরস্টারের রিসার্চ পেপারটা, যেখানে ফরস্টার মোরেইলের নামকরণ করে গেছেন ইকিড না। তাহলে যিনি লিখছেন বইটা তিনি ইকিডের নামটা দিয়ে দিয়েছেন মনোট্রিমাটার জন্য। তাহলে আমরা সবাই মনোট্রিমাটার নামটা ইকিডনা হিসেবে পড়ে আসছি অনেক দিন ধরে। মনে কর 1900 সালে বইটা পাবলিশ হয়েছে, সেখান থেকে পড়ে পড়ে আসি। এবার মনে কর 1990-এ আছে কোনো একজন ট্যাক্সোনমিস্ট, সে ফরস্টারের রিসার্চ পেপারটা পড়লো, দিয়ে দেখলো যা আমরা তো মনোট্রিমাটার নাম জেনে এসেছি, এই ইকিডনা নামটা পড়েছি মনোট্রিমাটার ক্ষেত্রে, কিন্তু মনোট্রিমাটার নামটা তো এই ইকিডনা নামটা তো মোরেইলের জন্য এর আগে দিয়ে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ প্রায়োরিটি তো ইকিডনা নামটা তো মনোট্রিমাটার হওয়া উচিত নয়। দিয়ে সে মনে করো আইসিজেডএন এর কাছে অ্যাপ্লাই করলো যে আমি এটা খুঁজে পাইছি, এটা কিন্তু ভুল হয়ে আসছে এতদিন ধরে, ইকিডের নামটা মনোট্রিমাটার হতে পারে না। অ্যাকর্ডিং টু ল অফ প্রায়োরিটি ইকিডের নামটা হওয়া উচিত মোরেইলের। বুঝতে পারলি? তাহলে ওই যেদিন সবার চোখে ব্যাপারটা আসলো, সেই দিন থেকে যত সমস্ত টেক্সট বই সব চেঞ্জ হয়ে যাবে, আস্তে 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 সব চেঞ্জ করতে থাকে সবাই কিন্তু। আর ইকিডনা লেবে না। তাহলে দেখলো যে মনোট্রিমাটা তো অন্য নাম, সে নামটা আবার অন্য কেউ দিয়ে গেছে, সেটা খুঁজে বার করানো হলো রিসার্চ পেপার ঘাটে ঘাটে, দিয়ে সেদিন থেকে সেই নামটাকে ব্যবহার করা হতে শুরু করলো। ব্যাপারটা বুঝলি কিরে? তাহলে পাবলিকেশন হয়েছে মানে রুলস রেগুলেশন চলে আসছে 1758 থেকে চালু হয়েছে, 1961-এ আইসিজেডএন পাবলিশ হয়েছে, তার মানে এই নয় যে সেদিন থেকেই সব এখনো হয়তো এমন অনেক নাম হয়ে আছে যেগুলো আমরা, যেখানে হোমোনিম সিনোনিম হয়ে আছে আজও হয়তো সেগুলো কারেক্ট হয়নি, হবে আস্তে আস্তে কেউ খুঁজে পাবে। এবারে জু ব্যাংকে যখন 2008 সালে যখন জু ব্যাংকে লোড হয়েছে, আপলোডেড হয়েছে, তখন অনেক কিছু খুঁজে পাওয়া গেছে। অনলাইন রেজিস্ট্রেশন যখন হয়েছে তখন অনেক কিছু এরকম ব্যাপারগুলো সামনে এসেছে, এবং তার জন্য আমরাও আমাদের লাইফে পড়তে যে অনেক কিছু চেঞ্জ পাইছি। প্রথম দিকে যেগুলো পড়েছি পরবর্তীকালে দেখছি সেগুলো চেঞ্জ হয়ে গেছে বইয়ে।
আমরা মোটামুটি 2007-এ 8-এ ওই সময়, আমি 2010-এ ধর গ্রাজুয়েশনে ভর্তি হয়েছি, তাহলে চেঞ্জ হতে হতে আমরা মোটামুটি অনেকটা চেঞ্জ পাইছি। যখন 11-12 পড়েছি একরকম নাম, কলেজে এসে শুনছি নামটা চেঞ্জ হয়ে গেছে, বই অন্য নাম দিচ্ছে। তার মানে কি, তখন খুঁজে পাওয়া গেছে যে এটা হোমোনিম বা সিনোনিম হয়েছে, তাহলে তখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছিস? নিচে একটা সিনোনিমের এক্সাম্পল দেওয়া আছে, দেখ। ইয়ারএল 1836 স্টাডিড অ্যান অ্যানিমাল লিম্যাক্স ল্যান্সিওলেটাম। এইখানে এটা একটা ভালো দিক, যে অ্যাকচুয়াল অ্যাপ্লাইটা কেমন ভাবে ল অফ প্রায়োরিটিটা হবে তার একটা ডিসক্রিপশন ভালো। ইয়ারএল 1836-এ স্টাডিড অ্যান অ্যানিমাল লিমাক, এবং তার নামকরণ করলেন লিমাক্স ল্যান্সিওলেটাম, হুইচ হ্যাজ ডিসক্রাইবড বাই প্যালা, যেটা উনি তাহলে লিমাক্স ল্যান্সিওলেটাম নামকরণ করলেন একটা ইয়ারএল একটা অ্যানিমালের। প্যালাস 1774-এ সেটাকে স্লাগ বলেছিলেন, তাহলে প্যালাস 1770 পরে বলেছিলেন স্লাগ, মানে এটা মোলাস্কা। সেইটার নামকরণ ইয়ারএল 1836-এ করলেন, যে অ্যাজ এ স্লাগ হিসেবেই তার নামকরণ করলেন লিলাক্স ল্যান্সুলিডম, লিমাক্স ল্যান্সুলিডম। বুঝেছে? কস্টা, তারপরে কস্টা বলে একজন বিজ্ঞানী, আচ্ছা, ইয়ারএল স্টাডিড দিস অ্যানিমাল ডিটেল অ্যাট 1836। ধরা, তাহলে এই প্যালাস বলেছিলেন যে ওটা একটা স্লাগ। তাহলে ইয়ারেল যখন 1836-এ স্টাডি করেছিলেন, তখন উনি বলেছিলেন যে ওইটা একটা সেফালোপড, একটা স্লাগ নয়, এবং উনি নামকরণ করেছিলেন অ্যাম্পিওক্সাস ল্যান্সুলেটাম। তাহলে প্যালাস যেটাকে স্লাগ বলেছিলেন, ঠিক আছে, দিয়ে নামকরণ করেছিলেন, প্যালাস নামকরণ করেছিলেন লিমাক্স ল্যান্সুলেটাম, সেইটাকে ইয়ারেল 1836-এ নামটাকে চেঞ্জ করে করে দিল অ্যাম্পিওক্সাস ল্যান্সুলেটাম। কেন? ওই যে দেখ, কারণ ও তো অ্যাকচুয়াল অ্যানিমালটাই নয়, ও বলে দিচ্ছে মোলাস্কা, অ্যাকচুয়ালি ওটা একটা সেফালোপড। তাহলে তো ল অফ প্রায়োরিটি কোনো অ্যাপ্লাই হলো না, যে ও তো ডিসক্রাইব ঠিকঠাক ডিসক্রাইবই করতে পারে নাই, যে বিজ্ঞানী, যে ট্যাক্সোনমিস্ট। তাহলে ওটা ল অফ প্রায়োরিটি এখানে কাজে লাগবে না। 1774 যতই পুরনো নামকরণ করুক, ও কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে 1836 ইয়ারএল যখন স্টাডি করলেন, তার অনুযায়ী নামকরণ হয়ে গেল অ্যাম্পিওক্সাস। দিয়ে দেখা গেল পরবর্তীকালে যে কস্টা বলে একজন বিজ্ঞানী 1834-এ ব্র্যাকিওম, ওর নাম দিয়ে দিয়েছে ব্র্যাঙ্কিওস্টোমা, সেফালোপোডাটা হিসাবেই বলে ডেজিগনেট করেছে এবং নাম দিয়ে দিচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা। তাহলে ওর নামকরণ কোনটা ভ্যালিড নামকরণ হওয়া উচিত? আরে, ব্র্যাঙ্কিওস্টোমাটা। তার জন্য এখন আমরা সবাই ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সোলেটাম হিসেবেই জানি। তারা ভাবতে পারবেন না, আমি যখন 11-এ পড়ি আমি ব্র্যাঙ্কিওস্টোমা নাম পড়িনি, আমরা অ্যাম্পিওক্সাস নাম পড়েছি। পরবর্তীকালে আমরা জানলাম যে না, অ্যাম্পিওক্সাস তো নয়, ওর নাম হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা, চেঞ্জ হয়ে গেছে নামকরণ। কারণ কি, এই যে ইয়ারএল যখন প্যালাসের নামকরণটাকে ডিসকার্ড করে নামকরণ করে দিয়েছে অ্যাম্পিওক্সাস ল্যান্সোলেটাম, তখন ওটা পাবলিশ হয়ে গেছে। তার 2 বছর আগে যে কেউ করে রেখেছে সেটা কেউ খেয়ালই করেনি। তাহলে জনপ্রিয় হয়ে গেছে ইয়ারএল এর স্টাডিটা। তাহলে ইয়ারএল একজন, উনি বোধহয় মানে এই ব্যাপারটাকে উল্লেখ করেছিলেন যে প্যালাস যাকে 1774-এ লিমাক্স ল্যান্সোলেটাম বলেছিল, মোলাস্কা বলেছিল, আমি তাকে সেফালোপোডাটা ডেজিগনেট করে তার নামকরণ করলাম অ্যাম্পিওক্সাস ল্যান্সোলেটাম। তাহলে এটা বোধহয় বেশি পাবলিশ হয়েছে, সবাই অ্যাম্পিওক্সাস জানে গেছে, সেটা পাবলিশ হয়েছে। কস্টা যে হয়তো কস্টা 1834-এ করে গেছে, কিন্তু মরে গেছে, বা হয়তো খেয়ালই করেনি হয়তো, তখন তো ইন্টারনেট যুগ থাকেনি, খেয়াল করেনি। কস্টা 1834-এ, অথচ ওই অ্যানিমেলটাকে স্টাডি করে তার সেটাকে সেফালোপয়েড বলে তার নামকরণ করে দিয়েছে ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলিডম। পরবর্তীকালে হয়তো 2008-এ যখন দেখ, বা কত অ্যাকচুয়ালি আমি জানিনি, ওটা জানা অত ডিটেলে খুঁজে খুঁজে দেখিনি এক্সাম্পল গুলো। আমি ধরে নিলাম, ধর 2008-এ জু ব্যাংকে অ্যাড করতে গিয়ে দেখা গেল যা, এই অ্যানিমেলটা তো কস্টা আগে নামকরণ করে দিয়েছে 1834-এ, ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলিডম। ডেসক্রিপশন দেখে দেখেছে দুটো তো সেম অ্যানিমেল, টাইপ স্পেসিমেন ডেসক্রিপশন দেখে দেখা যায় দুটো তো সেম অ্যানিমেল। তাহলে দুটার আলাদা, দুটা ডিফারেন্ট নাম হয়ে গেছে। একজন নাম করে গেছে অ্যাম্পিওক্সাস, একজন ব্র্যাঙ্কিওস্টোমা। দেখছে যে কস্টা তো আগে নামকরণ করে গেছে, চারদিকে সবাই অ্যাম্পিওক্সাস জানলেও কস্টা আগে ব্র্যাঙ্কিওস্টোমা নামকরণটা করেছে। তাহলে ল অফ প্রায়োরিটি অনুযায়ী কি হতে হবে না, ব্র্যাঙ্কিওস্টোমা নামটা ভ্যালিড নাম। বুঝলি ব্যাপারটা কি? তাহলে হোমোনিম, সিনোনিম এবং ল অফ প্রায়োরিটি কিভাবে অ্যাপ্লাই হবে, ব্যাপারগুলো কি, ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? বেশ। এরপরে দুটা জিনিস একটু, এগুলা না পড়লেও চলে, তাও একটু বলে রাখি, কনফিউশন যাতে না হয়, অনেকের কনফিউশন হয় বলে এটা অ্যাড করেছি আমি স্লাইডে। দেখ, হেমি হোমোনিম আর প্যারা হোমোনিম দুটো জিনিস হবে। হেমি হোমোনিম কি, আমরা প্রথমেই বলেছি যে জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ এ ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। বোটানি বা কেমিস্ট্রিতে যদি ওই নাম থাকেও তাতে আমাদের কিছু আসে যায় না।
ঠিক আছে। কিন্তু হোমোনিমের আমি আগের আগের বছর পরীক্ষা নিয়েছিলাম, ট্যাক্সোনমির খাতা দেখতে যাই দেখেছিলাম যে, বা কোনো হয়তো ইউনিভার্সিটির খাতা, কোনো খাতা দেখতে যাই দেখেছিলাম যে অনেকে এই এক্সাম্পলটা, যে এরিকা, এই এক্সাম্পলটা হোমোনিমের এক্সাম্পল হিসাবে দিয়েছে, কিন্তু এটা ঠিক নয়, ভুল এক্সাম্পল। দেখ, আগে এক্সাম্পলটা বলি দিই, জিনিসটা বলছি। এরিকা একটা স্পাইডারের জেনাস, একটা স্পাইডারের নাম হচ্ছে এরিকা। আবার এরিকা নামটাও একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিডস বলে একটা হিডস এক ধরনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তার ক্ষেত্রেও ওই এরিকা নামটাই আছে। তাহলে বল, এটা কি হোমোনিম বলবো না হোমোনিম বলবো না? কিরে, বলো। দেখ, এরিকা নামটা একটা অ্যানিমেলের জন্য, স্পাইডারের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, আবার এরিকা নামটা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে বল যে কি বলবো, এইটা কি হোমোনিমের এক্সাম্পল হিসেবে? ডিফারেন্ট স্পিসিস নয়, দুটো ডিফারেন্ট কিংডম, দুটো ডিফারেন্ট, আইসিজেডএন একটা, আইসিবিএন একটা। জুলজি, এটা অ্যানিমেল, দুটো ডিফারেন্ট অর্গানিজম, এটা অ্যানিমেল, ওটা প্ল্যান্ট। তাহলে এইটা কিন্তু কখনোই হোমোনিমের এক্সাম্পল হতে পারে নাই, কারণ জুলজিক্যাল নোমেনক্লেচার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নোমেনক্লেচার সিস্টেম। এরিকা নামটা বোটানিতে থাকলো তো কি হয়েছে, আমাদের স্পাইডারের নাম থাকতেই পারে। এই ধরনের কেসগুলোকে বলা হয় হেমি হোমোনিম, যে যদি আদার কোনো সিস্টেমের সাথে আমাদের নাম ম্যাচ করে যায়, তখন তাকে আমরা হেমি হোমোনিম হিসেবে টার্ম দিয়ে রাখি। The both codes only consider taxa that are their respective scope, animals for ICGN, primary plants for the ICN. Therefore, an animal taxon has the same name as a plant taxon. Both the names are valid. তখন দুটো নামই কিন্তু ভ্যালিড না, এবং তখন তাদেরকে আমরা হেমি হোমোনিম শব্দটা বলতে পারি। এই যে এরিকা স্পাইডারের নাম এবং এরিকা ওই ফ্লাওয়ারিং প্ল্যান্টের নাম, দুটাই কিন্তু ভ্যালিড নেম। ঠিক আছে, দুটাই ভ্যালিড নেম, তখন আমরা তাদেরকে পরস্পরের হেমি হোমোনিম বলতে পারি, আর কিছু না। আবার তাহলে এটা হোমোনিম কিন্তু কখনোই নয়, মাথায় থাকবে তো। এই হোমোনিম ভুল করে কখনো অন্য কোনো 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 নোট থেকে বা কোথা থেকেও কখনো এই এক্সাম্পলটা কেউ করে ফেলিস না। আমি অনেকগুলো এক্সাম্পল বুঝাইছি, অনেকগুলো এক্সাম্পল দেখাইছি, সেই এক্সাম্পলগুলোর মধ্যে কোনো একটা এক্সাম্পলকে ইউজ করবি পরীক্ষাতে সবসময়। প্যারাহোমোনিম, প্যারাহোমোনিম কি জিনিস? প্যারাহোমোনিম হচ্ছে যে জুলজিক্যাল নোমেনক্লেচারে বলা আছে যে যদি দুটা নামের মধ্যে একটা লেটারের ডিফারেন্স থাকে, তাহলেই তারা ইন্ডিপেন্ডেন্ট, দুটা আলাদা নাম। যেমন ধর, এই যে আহ, নিচের এক্সাম্পলটা দেখ, ডিপটেরা, টু জেনেরিক নেম অফ ডিপটেরা, দুটা ডিপটেরা মানে মাছি মশা যারা দুটা ডানা থাকে, ডিপটেরা, তাদের ক্ষেত্রে মাইক্রোচেটিনা ভ্যান্ডারউল্ফ একটা জেনাসের নাম দিয়েছে, ঠিক আছে। আর মাইক্রোচেটোনা টাউনসেন্ড একটা 1999 একটা জেনাসের নাম দিয়েছে। দেখ, দুটোর মধ্যে প্রায় সেম। মাইক্রো বানানটা দেখ, MICRO CHAETINA, আর এটা MICRO CHAETONA, আইটা ও হয়ে গেছে। এইটুকু কেবল তফাৎ। এটা কিন্তু দুটাই কিন্তু ভ্যালিড নেম, দুটা কিন্তু হোমোনিম নয় পরস্পরের। কারণ দুটো একই বটে, কি একটা ওয়ার্ড লেটার হলেও তো ডিফারেন্স আছে। কিরে, বুঝলি ব্যাপারটা? তাহলে এরা কিন্তু পরস্পরের হোমোনিম নয়। কিন্তু বোটানিক্যাল নোমেনক্লেচারের সিস্টেম আছে কি, না যদি এরকম একটা লেটারের ডিফারেন্স থাকে, যদি দুটো প্রায় সেম থাকে, তখন কিন্তু তাদেরকে দুটাকে সেম নাম হিসেবে রাখা হবে না, তখন হোমোনিম হিসেবে কনসিডার করতে হবে। আন্ডার দ্য বোটানিক্যাল কোড, দ্য নেমস দ্যাট আর সিমিলার এনাফ দে লাইকলি টু বি কনফিউজড আর অলসো কনসিডার টু বি হোমোনিমস। এটা কিন্তু বোটানিক্যাল নোমেনক্লেচারে, জুলজিক্যাল নোমেনক্লেচারে নয়। ফর এক্সাম্পল, অ্যাস্ট্রোটেমা বেন্থ আর হোমোনিম টু অ্যাস্টেরোটেমা ডিকিনি। দেখ এইখানে অ্যাস্ট্রোস্টেমা, ASTROSTEMMA, আর ASTE, এখানে একটা এক্সট্রা ই আছে, দেখ স্টেমা। দুটো দেখে যেহেতু একই মনে হচ্ছে, তার জন্য বোটানিক্যাল কোড অনুযায়ী বলছে যে যদি দুটো একই রকম দেখতে হয়, সিমিলার এনাফ হয়, তাহলে কিন্তু তারা কনফিউশনের সৃষ্টি হতে পারে। তাহলে চলো তাদেরকে হোমোনিম বলে দাও, এবং একটাকে রিপ্লেস করতে হবে, একটাকে অন্য নাম দিতে হবে। কিন্তু জুলজিক্যাল কোড কনসিডার্স ইভেন এ সিঙ্গেল লেটার ডিফারেন্স টু বি সাফিসিয়েন্ট টু রেন্ডার ফ্যামিলি র্যাঙ্ক অ্যান্ড জেনাস র্যাঙ্ক নেমস ডিস্টিংক্ট। যদি একটা, কে বলতো, একটা লেটারেরও যদি ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু সেটা সাফিসিয়েন্ট তাকে তার নামকরণটা করার জন্য।
এবারে স্পিসিস নামের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়, কিছু ক্ষেত্রে এরকম দেখা গেছে চেঞ্জেস করা হয়েছে, কিন্তু জেনাস বা তার আদার ফ্যামিলি বা ক্লাসের র্যাঙ্কের জন্য এটা কোনো ম্যাটার করে না। তাহলে এই ধরনের যদি সিমিলার এনাফ যদি হয়ে যায় নামগুলো, তখন তাদেরকে প্যারা হোমোনিম বলা হয়। ঠিক আছে, বোটানিক্যাল কোডে তাদেরকে হোমোনিম বলা হলেও আমাদেরকে হোমোনিম বলা হয় না, জুলজিক্যাল কোডে তাদেরকে বলা হয় প্যারা হোমোনিম। ঠিক আছে, তাহলে এইগুলা একটু জানিয়ে রাখা, জাস্ট আর কিছু না, দুটো জিনিস, হেমি হোমোনিম আর প্যারা হোমোনিম। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি নোমেনক্লেচার শেষ হয়ে গেল। তাহলে আমরা একদম ইন্ট্রোডাকশন, জুলজিক্যাল নোমেনক্লেচার জিনিসটা কি, তার হিস্ট্রি, কিভাবে জুলজিক্যাল নোমেনক্লেচার স্টেপ বাই স্টেপ আসছে, তার মধ্যে প্রিন্সিপালস গুলো কি কি আছে। দেখ, প্রিন্সিপালস গুলো এখন যদি আমরা দেখি, তাহলে প্রিন্সিপাল অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেখানে বাইনোমিয়াল নোমেনক্লেচার হতে হোক সেটা বলা আছে। প্রিন্সিপাল অফ প্রায়োরিটি আমরা পড়লাম, ল অফ প্রায়োরিটি যেটা বলা আছে। প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন, প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন বলছে, প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন ইজ দ্যাট উইদিন দ্য ফ্যামিলি গ্রুপ, genus group or species group, they established for a taxon at any rank in the group simultaneously established with the same author, date or taxa based on the same name bearing type or other rank in the corresponding group. মানে লিনিয়াস, লিনিয়াস সেম নেম অ্যাপ্লাইড, জিরাফিয়া ক্যামেলিও প্যারাডিস লিনিয়াস and the same name applied subspecies। মানে যদি ওই যেটা আমরা টটোনিমের ক্ষেত্রে দেখা দিলাম, সেই ব্যাপারটা এখানে, যে যদি কোনো একটা নামকরণ জেনাসের নামের সাথে যদি স্পিসিস নাম বা সাব স্পিসিসের নাম, যদি জেনাসের সাথে স্পিসিস বা মনে কর স্পিসিসের সাথে সাব স্পিসিস নামটা যদি ম্যাচ করে, তখন সেটা প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন, তখন কিন্তু সেখানে কোঅর্ডিনেশনটা দেখা যায় এবং সেটা কিন্তু অ্যাপ্লাই হয়। যেমন আমরা যেটা ওই পড়তে, টটোনিম পড়তে যেটা পড়লাম, যে কাতলা কাতলা বা অ্যাপাস অ্যাপাস বা কি ওই নেজা নেজা, এক্ষেত্রে কিন্তু ওই কোঅর্ডিনেশন রিলে দেখতে পাই, যে যদি একই জেনাসের আন্ডারে বা একই ফ্যামিলির আন্ডারে কোনো জেনাস বা একই জেনাসের আন্ডারে কোনো স্পিসিস, একই স্পিসিসের আন্ডারে কোনো যদি সাব স্পিসিস যদি হয়, তাহলে সেম ওয়ার্ডটা ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন। প্রিন্সিপাল দ্য ফার্স্ট রিভাইজার, আমরা যেটা দেখছিলাম যে ইন্টারপ্রিটেশনটা কে করবে, যে কোনটা ল অফ প্রায়োরিটি অনুযায়ী কোনটা ওল্ডেস্ট নেম, সেই ইন্টারপ্রিটেশনটা করবে কে না ফার্স্ট রিভাইজার। ঠিক আছে, যেটা আমরা আর্টিকেল 23 এর পরে পড়লাম, ফার্স্ট রিভাইজারের কথাটা। প্রিন্সিপাল অফ হোমোনিমিতে পড়লামই, যে যদি একই স্পিসিসের দুটো সেম নাম, সরি একই নাম যদি দুটো ডিফারেন্ট স্পিসিসের হয়ে যায়, তখন তারা হচ্ছে পরস্পরের হোমোনিমি। সেক্ষেত্রে ফার্স্ট যেটা সেটা থাকবে, সেকেন্ডটাকে অবশ্যই রিপ্লেস করতে হবে। আর প্রিন্সিপাল অফ টাইপিফিকেশন, প্রত্যেকটা অ্যানিমেলের বা প্রত্যেকটা জেনা স্পিসিস এটা যখন পাবলিশ করবে, তখন তাদের একটা কি বলতো নেম বিয়ারিং এটা টাইপ স্পেসিমেন জমা দিতে হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ টাইপিফিকেশন। তো এই 6টা প্রিন্সিপাল, তার সাথে 18টা চ্যাপ্টার এবং 90টা আর্টিকেল, এই নিয়ে হচ্ছে আমাদের। তার সাথে আমরা প্রিএম্বল, অবজেক্টিভ অফ দ্য কোড, এসেন্সিয়াল ফিচার্স, এগুলো পড়লাম। তার সাথে সব যতগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেগুলো সম্পর্কে আমরা পড়লাম চ্যাপ্টার ওয়াইজ। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জুলজিক্যাল নোমেনক্লেচার।